শুভ সন্ধ্যা বন্ধুরা। গল্প হলেও সত্যির আরেকটি পর্ব নিয়ে আমি তোমাদের বন্ধু সোমশুভ্র উপস্থিত হয়ে গেছি। তোমরা যদি কেউ এসে থাকো তো আমাকে একটু জানাও যে আমি ঠিকভাবে তোমাদের কাছে পৌঁছচ্ছি কিনা, মানে আমাকে পরিষ্কার দেখা যাচ্ছে কিনা বা আমার কণ্ঠস্বর তোমাদের কাছে ঠিকঠাক পৌঁছচ্ছে কিনা সেটা যদি আমাকে একটু জানাও তো বড় উপকার হয়। অমৃতা এসেছে, শম্পা এসেছিস, কেউ একটু যদি আমাকে জানাও যে আমি ঠিক মতো অডিবল এবং ভিজিবল কিনা তাহলে খুব সুবিধে হয়। আমি এখনো অবধি কারুর মেসেজ পাচ্ছি না, তবে আমি দেখছি যে আমার স্ত্রী চৈতি দেখছে। চৈতি, যদি ঠিক মতো আমাকে শোনা যায় তুমি একটা হোয়াটসঅ্যাপ করে দাও, তাহলেই আমি বুঝে যাব যে আমি ঠিক মতো তোমাদের কাছে পৌঁছচ্ছি। কারণ মেসেজ আসাটা বোধ হয় আজকে একটু জ্বালাবে যা মনে হচ্ছে। আজকে আমি দেখতে পাচ্ছি যে সবাই জয়েন করছে। আচ্ছা, চৈতি হোয়াটসঅ্যাপ করে আমাকে জানিয়েছে অল ক্লিয়ার। আমি দেখতে পাচ্ছি অনেকে আসছেন, কিন্তু আমি কারুর মেসেজ পাচ্ছি না। তো মেসেজ তো আমি দেখতে পাচ্ছি না, কার কেমন লাগছে বুঝতে পারবো না, কিন্তু আমি ধরে নিচ্ছি যে আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে। চৈতি যখন বলেছে অল ক্লিয়ার তখন পরিষ্কার আছে। খানিকক্ষণ পর যদি মেসেজ আসে তাহলে ভালো হবে, নয়তো একটু অন্ধকারেই আমাকে কথা বলতে হবে, মানে আমি বুঝতে পারবো না যে তোমাদের প্রতিক্রিয়া কি, সেটা আমি হয়তো বুঝতে পারবো না। তবে অনুষ্ঠানের পরে আমি প্রত্যেকের মেসেজ নিশ্চয়ই দেখব, যেমন আমি দেখে থাকি। আজকে শুরুতেই বলে রাখি যে তোমরা সকলেই জানো যে আমার শাশুড়ি মা, চৈতির মা, রামকৃষ্ণ লোকে যাত্রা করেছেন। আজকে তার পারলৌকিক ক্রিয়াদি ছিল। চৈতি তো 4 দিনের দিন যেমন কাজ করেছে, তো আজকে ওর দাদারা কাজটা করেছেন। তো আমরা সারাদিন মোটামুটি ওখানেই ছিলাম, তারপরে ফিরেছি। আমি এই কথাটা আমার বলার উদ্দেশ্য হচ্ছে, আগের দিন উর্মিদি মায়ের জন্য প্রার্থনা করেছিলেন, নীরবতা পালন করেছিলেন। আজকেও আমি সকল বন্ধুদের কাছে হাত জোর করে এটাই চাইব যে প্রত্যেকে যেন মায়ের সদ্গতি কামনা করেন, ঈশ্বরের কাছে মায়ের হয়ে প্রার্থনা করেন যাতে তিনি ঊর্ধ্বগতি পান এবং তার পরবর্তী জন্ম, তার পুনর্জন্ম যেন সুন্দর হয়। আজকে যেভাবে আমরা শুরু করি প্রত্যেক পর্ব, সেইভাবেই শুরু করব, মানে আমাদের গোপাল সোনাকে দিয়ে একটি সুরক্ষা বলয় বা একটি সুরক্ষা বৃত্তের মধ্যে বসে এই অতীন্দ্রিয় জগৎ আলোচনা করাটাই শ্রেয়। সেই জন্য সকলকে দেখিয়ে দিই এই যে আমার সেই ছোট্ট গোপাল সোনা, এবং গোপাল সোনাকে নিজের সঙ্গে রেখে আজকের পর্ব আমি শুরু করছি। এবং শুরুতেই কিন্তু এই গোপাল সোনার অনেকগুলো গল্প আছে, অনেকগুলো ঘটনা আছে। সেই ঘটনাগুলো আমাদেরই এক প্রিয় সদস্য তিনি আমাকে পাঠিয়েছেন। তো গোপাল সোনার কিছু কীর্তিকলাপ দিয়ে আজকের পর্ব আমি শুরু করছি। আর চৈতি
যে দেখছে আরেকটি মনিটরে তার ফোনে, আমি চৈতিকে বলবো যে চৈতি যদি কোনো রকম প্রশ্ন বা কোনো রকম যদি কমেন্ট সেরকম আমার মানে আসে যেটা স্ক্রিনে আমি দেখতে পাচ্ছি না, তাহলে তুমি আমাকে একটু জানিয়ে দিও। চৈতি পাশের ঘরেই আছে, তো তুমি আমাকে জানিয়ে দিও, আমি তাহলে তোমার ফোনের স্ক্রিনটা দেখে আমি সেই উত্তরগুলো করে দিতে পারবো যদি সেরকম কিছু আসে। তো এই যে ঘটনাটা আমি দিয়ে শুরু করব, সেটা হচ্ছে আমাদেরকে যেই বন্ধু বলেছেন এই ঘটনা, আমাদের এক বোন, তিনি বলেছেন এই ঘটনাটা, তো তার একটু দূর সম্পর্কের আত্মীয়া, একজন দূর সম্পর্কের আত্মীয়ার ঘটনা আমি প্রথমে বলবো তোমাদেরকে। তো সেই আত্মীয়াটি নিঃসন্তান, তো অনেক দিন অনেকভাবে ডাক্তার বদ্যি দেখিয়েও কিছুতেই যখন তিনি গর্ভধারণ করতে পারেন না, তখন তিনি একটি ছোট্ট গোপালের বিগ্রহ তিনি নিয়ে আসেন। এবারে সেটা কেউ তাকে দিয়েছিল কি তিনি নিজেই কোথাও থেকে কিনেছিলেন, সেই বিষয়টা কিন্তু এখন মানে আমরা জানি না। কারণ আমাকে গল্প পাঠিয়েছেন যেই বোন, তিনি তখন খুব ছোট, তিনি বলছেন আমার তখন 10-12 বছর বয়স যখন এই ঘটনাগুলো আমি শুনেছি। তো তিনি তখন খুব ছোট, কাজেই অত খুঁটিনাটি ডিটেলসগুলো কিন্তু পাওয়া যাবে না। মোট কথা সেই ভদ্রমহিলা গোপাল সোনাকে নিয়ে তিনি যে জায়গাটা হচ্ছে ক্যানিং, তার বিয়ে হয় যেখানে সেই দিদির, তো সেটা হচ্ছে ক্যানিং, তো ক্যানিং অঞ্চলের ঘটনা। তো সেখানে এই ভদ্রমহিলা তো একটি গোপাল সোনাকে পান বা নিয়ে আসেন, এরকম কিছু একটি বিষয়, তো নিয়ে এসে তিনি তো এবারে তাকে সেবা যত্ন করছেন। আর কিছুক্ষণ মানে এরকম কিছুদিন যাওয়ার পরে যেরকমভাবে আমরা ঠাকুরের নিত্য সেবা করি, আসনে রাখি, তাকে প্রসাদ টসাদ দিই, সেই রকমভাবে উনি করছেন। তারপরে তিনি আসেন তার বাপের বাড়ির এক আত্মীয়ার কাছে বেড়াতে, যেখানে কিনা আমাদের এই বোনটি গল্পটি শুনেছে। তো তিনি এসে বলেন যে গোপাল সোনা আসার পর থেকে আমি যে নিঃসন্তান এই বিষয়টি আমি ভুলেই গেছি, মানে সন্তানের অভাব আমার সম্পূর্ণ পূর্ণ হয়ে গেছে। সকলে বলে কিরকম 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 ব্যাপার, গোপাল সোনাকে দিয়ে তোর দুঃখ কষ্ট সব কি করে দূর হলো? বলে দাঁড়াও বলছি। বলে আমি যখন ধরো আধো জাগরণে থাকি, মানে সম্পূর্ণ জাগ্রত নই, আবার সম্পূর্ণ সুপ্ত অবস্থাতেও নই, আমি একটা মাঝামাঝি স্টেটে আছি। আমি অনেক দিন আগে তোমাদেরকে না বলেছিলাম, মনে করে দেখো, যে এই যে ঘুম আসছে এই স্টেজটা কিন্তু এই ধরনের অনুভূতি, যেগুলো অতীন্দ্রিয় অনুভূতি, সেই অনুভূতিগুলোর জন্য কিন্তু খুব একটি মানে গুরুত্বপূর্ণ সময়। কারণ সেই সময় তোমার মানে সচেতন মনটি আস্তে আস্তে ঘুমিয়ে পড়ছে, আর অবচেতন মনটি ধীরে ধীরে জেগে উঠছে। এবং এই অবচেতন মনের ভাণ্ডারে যে কত কিছু থাকে সে এক বিরাট রহস্য। হয়তো কোনো মনোবিদ যারা এই নিয়ে পড়াশোনা করেছেন তারা হয়তো আরো ভালো বলতে পারবেন, বা যারা আধ্যাত্মবাদ নিয়ে যাদের অনেক দূর অগ্রসর হয়েছেন যারা, সেরকম মানুষেরা হয়তো বলতে পারবেন। কিন্তু আমি শুনেছি যে এই যে ঘুম আসছে এই স্টেজটা কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট স্টেজ, যেই সময় এই ধরনের অনেক কিছু অনুভূতি হয়। তো কি হয়েছে যে উনি বলছেন যে আমি যখন এই রকম একটা অবস্থাতে যাই,
যখন আমার ঘুম আসছে আমি তখন দেখতে পাই যে আমার গোপাল সোনা খেলে বেড়াচ্ছে আমার চারিদিকে। সে মাটিতে শুয়ে পড়ে গড়াগড়ি খাচ্ছে, সে কখনো আমার বুকের ওপর ঝাঁপিয়ে পড়ছে, সে কখনো আমার চুল ধরে টানছে, হাত ধরে টানছে। মানে একটা ছোট্ট দুরন্ত মিষ্টি বাচ্চা যেভাবে নিজের মাকে জ্বালাতন করে, মানে মাকে ঠিক ঘুমোতে দেয় না, তিষ্ঠতে দেয় না, সেই সমস্ত কার্যকলাপ আমাদের এই মহাশয়টি করছেন এবং দিদি সেগুলি সব দেখতে পাচ্ছে। তো তাই সবাই তো অবাক হয়ে শুনছে, তাই নাকি রে, তুই এই সমস্ত বুঝতে পারিস? আর কি কি হয়, আর কি কি হয় বল। বলছে দাঁড়াও বলি আর কি কি হয়। এবারে প্রথমে কি হয়েছে যে যেরকম আমরা করি, আমিও যেটা করেছিলাম তোমাদেরকে বলেছি, তোমাদের নিশ্চয়ই মনে আছে, যে প্রথমে মানুষ ভাবে যে গোপাল তো ভগবান। কারণ আমাকে না অনেকে, যেহেতু আমরা সঙ্গে আমাদের গোপাল সোনা থাকে, অনেকে আমাকে জিজ্ঞেস করে, আচ্ছা গোপাল সেবা করা তো খুব কঠিন না ভাই? 5 বার করে খেতে দিতে হয়, আরও অনেক কিছু করতে হয়, তুলসী পাতা দিতে হয়, এই করতে হয় সেই করতে হয়, এরকম বলেন। তো আমি বলি আমি তো এরকম কিছু করি না, আমি করি না। এবং তো বলে তুমি কিভাবে করো গোপাল সেবা? আমি লোকে সেবা টেবা করিই না। মানে আমার গোপাল মানে তার ঈশ্বরত্ব হারিয়েছে। আমার গোপাল একেবারে সম্পূর্ণ একটি সাধারণ বাবা মায়ের একটি বাঁদর সন্তান। এই হচ্ছে আমার গোপাল। তো সেখানে আমরা যা খাই সব কিছু তাকে খাওয়াই, আমরা যেখানে যেখানে যাই সেখানে সেখানে সে যায়, আমরা যেরকমভাবে স্নান করি, সাবান মাখি, শীতকালে ক্রিম মাখি, গরমে পাউডার মাখি, ও সেগুলো সবই মাখে, ওভাবেই চান করে। এমনকি ও খেতে বসে আমাদের সঙ্গে আমাদের টেবিলে, আবার ঘুমোয় আমাদের খাটেই ঘুমোয়। আমাদের দুজনের বালিশের পাশে একটি ছোট্ট ওর একটা বিছানা আছে, সেইখানে ও শুয়ে ঘুমোয়। কাজেই আমার গোপাল একেবারে মানে তার ঈশ্বরত্ব আর কিচ্ছু নেই। তো বলে আচ্ছা এভাবে রেকর্ড, আমরা হ্যাঁ এভাবে উনি এইটা করতে আমাদেরকে বাধ্য করেছেন। মানে এমন এমন পরিস্থিতি হয়েছে যে আজকে এই পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে বিষয়টা। তো এই ভদ্রমহিলাও কি ছিল, দিদি তো প্রথমে গোপালকে ভেবেছেন যে গোপাল তো মস্ত এক জিনিস, তো তিনি তো আসন টাসনে রেখে দিয়ে এবারে তিনি একদিন হয়েছে কি, তিনি একটি বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে গেছেন। তো ভাবছেন যে নিয়ে যাব গোপাল সোনাকে, ওখানে গিয়ে ওই ভিড়ের মধ্যে কোথায় আমি তার সেবা করব, কি ছোঁয়াছুঁই লেগে যাবে, অনেক রকম লোক, এই সমস্ত আমরা ভাবি। কারণ আমরা তো সত্যি সত্যি ঠাকুর দেবতা নিয়ে তো আর নেমন্তন্ন খেতে যাই না। এটা তো আমরা জানি না যে গোপাল তো আসলে ঠাকুর নয়, গোপাল তো আসলে একটি অত্যন্ত বিচ্ছু বাচ্চা, এইটা তো আমরা বুঝতে পারি না। তো তিনিও কি করেছেন, তিনি তো গোপালকে বাড়িতে রেখে দিয়ে চলে গেছেন বিয়ে বাড়ি। এবারে বিয়ে বাড়ি থেকে যখন তিনি ফিরে তো নিজের বেডরুমের দরজাটা উনি যে খুলবেন, কিছুতেই বেডরুমের দরজা খুলছে না তো খুলছেই না, মানে পরিষ্কার বোঝা যাচ্ছে ভেতর থেকে কেউ হুড়কো দিয়েছে। ভেতর থেকে কে লাগাবে ছিটকিনি? তো উনি তো নাজেহাল হয়ে গেছেন, দরজা সবাই মিলে এসছে, সবাই মিলে ধাক্কাচ্ছে, দুম 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 দুম, কাউকে তো ডাকতে পারবে না, কারণ ভেতরে তো কেউ নেই, বাইরে তালা ঝুলছিল, উনি তালা খুলে ঢুকেছেন। তো কিছুতেই বেডরুমের দরজা তো খুলছে না। হঠাৎ করে তার নিজেরই মনে হয়েছে যে আচ্ছা আমি তো গোপালকে নিয়ে যাইনি আমার সঙ্গে বিয়ে বাড়িতে, তাহলে কি ওর রাগ হয়েছে তাই জন্য গোসা করে দৌড় দিয়েছে? তখন না মনে মনে উনি বলছেন যে ও গোপাল এরকম করিস না বাবা, আমার খুব ভুল হয়ে গেছে, আমার মস্ত বড় অপরাধ হয়ে গেছে, আমি তোকে রেখে বিয়ে বাড়িতে খেতে গেছি, আমার খুব অন্যায় হয়ে গেছে, এই দেখ আমি কান মুলছি, আমি নাক মুলছি, বাবা দরজা খুলে দে।
এরকম করিস না বাবা, এ বড় যন্ত্রণা, আমি বাইরে থেকে এসেছি, আমি এবার ঘরে ঢুকতে পারছি না, কিচ্ছু করতে পারছি না, তুই এসব করিস না বাবা। বারবার করে এরকম বলছে যখন, বলতে বলতে কি হলো, খুট করে দরজাটা খুলে গেল। মানে উনি মনে মনে বলছেন কিন্তু যে বাবা করিস না, বাবা করে, কারণ উনি না সেটা রিয়েলাইজ করেছেন, উপলব্ধি করেছেন যে গোপাল গোসা হয়েছে তার, যে বিয়ে বাড়িতে গেছে মা আর ছেলে আমাকে বাড়িতে রেখে দিয়েছে, আমি এনজয় করতে পারলাম না। তো সে প্রচণ্ড হয়ে গেছেন আর কি, সে ভীষণ রেগে টেগে গিয়ে, এবং ও ভীষণ রাগী টাইপের, বিচ্ছু, তো ভীষণ বিচ্ছু বাচ্চা, তো রেগে টেগে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। তো এই একটা ঘটনা। এইবারে এই দিদির সঙ্গে আরেকটি ঘটনা ঘটেছে। হয়েছে দিদিদের পাড়ায় একটি মেলা হচ্ছে, তো পাড়ার কাছে মেলা। এবারে কাছাকাছি গেলে কি হয় যে না, উনি বলেছেন যে আমি তো এই একটু যাব, মেলাটা ঘুরে চলে আসব, তো গোপালকে আর সঙ্গে নিচ্ছি না। তো উনি কি করেছেন, গোপালকে ঘরে রেখে উনি বেরিয়েছেন মেলাতে। বলছে আমি যেই মেলায় ঢুকতে যাব সঙ্গে সঙ্গে কারেন্ট অফ। আর উনি যেই অঞ্চলে থাকতেন, ক্যানিংয়ে থাকতেন, এবং অনেক বছর আগের কথা আমি বলছি, কারণ আমাদেরকে যেই বোন বলেছেন এই ঘটনা, তিনি বলছেন আমি এগুলো শুনেছি যখন আমার 10-12 বছর বয়স, তো অনেক দিন আগে। বলছে তখন ওই সমস্ত জায়গাতে জেনারেটরের কিন্তু বিষয়টা সব জায়গায় ছিল না, হয়তো কিছু কিছু জায়গায় ছিল। তো জেনারেটর জ্বালিয়ে যে সেই ভটভট করে যে চলবে, আবার মেলা চলবে, সেরকম কিছু হচ্ছে না। অন্ধকারে সমস্ত ছোট্ট ছোট্ট যেইগুলো দোকানিরা বসে আছেন, কেউ একটা মোমবাতি জ্বালিয়েছেন, কেউ একটা হ্যাজাক জ্বালিয়েছেন, কোথাও একটা লম্ফ জ্বলছে, হেরিকেন জ্বলছে, এরকম সমস্ত। তো ওইভাবে তো আর মেলা দেখা যায় না, সব তো অন্ধকার, গরম লাগছে, গুমোট, অনেকগুলো লোক মেলার মধ্যে, তারাও আস্তে আস্তে লিভ করে যাচ্ছেন, তারা চলে যাচ্ছেন মেলা থেকে, আর কারেন্ট তো আসেই না। আর যে যুগের কথা বলছি সেই সময় প্রত্যেকে তোমরা জানো যে বাংলায় লোডশেডিংটা ছিল একটা মারাত্মক বিষয়। মানে একবার লোডশেডিং হলে 4-5-6 ঘন্টা পুরো রাত্রির এরকম কোনো ব্যাপারই না, মানে তো রোজ হতোই, মানে ম্যান্ডেটরি ছিল, হতেই হবে কারেন্ট অফ। আর একবার যদি কারেন্টটি গেছে তাহলে সেই কারেন্টকে নিয়ে আসা মানে সে ভয়ঙ্কর একটা জিনিস ছিল। তো এর তো সেই রকম অবস্থা। তো যথারীতি তিনি তো পারেননি মেলা দেখতে, তো উনি মেলা থেকে এসে যেই নিজের বাড়ির দরজার কাছে এসেছেন, দুম করে আলো চলে এসেছে। এইবারে হয়েছে যে উনি তো তখন বললো এ বাবা, আমি চলে এলাম আর কারেন্টটা চলে এলো। আবার উনি মনে করছেন তাহলে কি আরেকবার ফিরে যাব মেলা দেখতে, না আর যাব না, মানে কিছুটা তো পথ তাকে যেতে হয়েছে না, বলে আবার গেছি, আবার এসছি, আবার যাব, না টু মাছ হয়ে যাচ্ছে, আর মেলায় যাব না। আর তিনি তখন তো প্রাপ্তবয়স্ক এক মহিলা, বাচ্চা হলে হয়তো তারা জেদ টেদ করে যেতেন, কিন্তু একজন প্রাপ্তবয়স্ক মহিলা, একবার ফিরে এসেছি, বাড়িতে ঢুকে পড়ছি, আর যাব না। তো এরকম করে তো উনি জাননি, উনি কিন্তু কিছু আলাদা করে না বুঝতেই পারেননি যে ঘটনাটা কি ঘটল। কিন্তু উনি আবার সেই যখন রাত্রিরে শুয়েছেন এবং সেই অর্ধ জাগরণ, সেই একটু জেগে আছেন, একটু ঘুমোচ্ছেন, ওই যে ঘোরের ওই সময়টা, যে সময় কিনা উনি গোপালের দর্শন পেতেন, সেই সময়তে উনি হঠাৎ করে শুনছেন যে একটা ছোট্ট বাচ্চা খিলখিল 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 করে হাসছে, হি 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 করে হাসছে। আর না, সে বলছে কানের কাছে, কেমন মজা, কেমন মজা, বেশ হয়েছে, বেশ হয়েছে, আমাকে না নিয়ে মেলা দেখতে যাওয়া, বেশ হয়েছে, মেলা দেখতে পারোনি তো, আমাকে না নিয়ে মেলা দেখতে যাওয়া, বলে খিলখিল 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 করে হাসছে।
তখন তো ওনার বুঝতে আর কোনো অসুবিধা হলো না যে এটা কার বদমাইশিটা ছিল যে কিছুতেই মাকে মেলা দেখতে দিল না, মানে একা যেতে পারবে না, আমাকে নিয়ে যেতে হবে। আমি একটা বলেছিলাম না এই কাছে যাওয়ার কথা, যে আমরা যদি ধারে কাছে বেরোই, আমরা আমাদের গোপালকে না, মানে ধরো ভাবলাম যে এই তো কাছে যাব, গোপালকে নিয়ে যাব না। তো সেই সময়তে অবশ্যই মজা করতে নয়, হয়তো আমরা ওষুধ কিনতে যাচ্ছি কি কিছু একটা জরুরি বাজার করতে যাচ্ছি এরকম জায়গাতে, তখন গোপালের সামনে আমরা কি করি, বাড়িতে একটা জলের বোতল রাখি, একটু বিস্কিট থাকে কি যদি মিষ্টি টিষ্টি থাকে সেই সমস্ত একটু সামনে দিই, আলো জ্বালিয়ে পাখা চালিয়ে গোপালকে বলে যাই যে গোপাল তুমি একটুখানি বসো, আমরা ফিরে আসছি, আমরা এই মিনিট 10-15-র মধ্যে ফিরে আসবো, তুমি চুপটি করে বসো। তো অসুবিধা হয় না তাতে। কিন্তু একটিবার অসুবিধা হয়েছিল, আমি তোমাদেরকে সে গল্পটা বলেছিলাম, মনে আছে যে ভুল করে আমি গোপালের পাখাটা বন্ধ করে দিয়েছিলাম এবং আমার মারাত্মক মানে অবস্থা হয়েছিল বাজারে গিয়ে, আমি বাজার না করেই ফিরে আসতে বাধ্য হয়েছিলাম। মানে আমি এতটা অসুস্থ হয়ে পড়েছিলাম গরমে, মানে চৈতি তো ভেবেছিল যে আমার বোধহয় হার্ট অ্যাটাক বা এরকম কিছু হয়েছে, এতটাই সিরিয়াস। মানে আমার এত কষ্ট হয়েছিল যে মানে আমি না ওই বাজারের বাঁশের খুঁটি ধরে আমি এরকম করে সাপোর্ট দিয়ে আমি দাঁড়িয়েছিলাম, মানে এত ভেতর থেকে আমার আনচান করছিল। তো সেবারে তো আমরা কোনো বাজার করতে পারিনি, করে বাড়িতে তো চৈতি কোনো রকমে আমাকে সেই একটা রিক্সা করে আমাকে নিয়ে, আমাকে এরকম করে ধরে আমাকে নিয়ে এলো। এবারে বাড়িতে এসে যেই ঢুকলাম, ঢুকে গিয়ে দেখছি আমি না ভুল করে পাখাটা বন্ধ করে দিয়ে চলে গেছি, আর সেটা গরমকাল ছিল। এই ঘটনাটা আমি বলেছি তোমাদেরকে আগে, যদি তোমাদের মনে পড়ে। তখন এবং বাড়িতে এসে আমি যেই পাখাটা অন করে বসলাম না, আমার সমস্ত অসুস্থতা চলে গেল। মানে একদম, মানে এই যে আমি যে এত সিরিয়াস হয়ে গিয়েছিলাম, মানে আমি সিরিয়াসলি অসুস্থ বোধ করছিলাম। মানে চৈতি তো ভেবেছে যে আমার একটা বোধহয় ছোটোখাটো হার্ট অ্যাটাক হয়ে গেছে। চৈতি এইরকমভাবে আমাকে ধরে কোনো রকমে আমাকে নিয়ে এসেছে, এতটা মানে আই ফেল্ট সিক। তো দিয়ে আমি যখন বাড়িতে এসে যেই পাখাটা চালিয়ে আবার বসলাম, একদম যে কে সেই এখনকার মতো নর্মাল, কিচ্ছু হয়নি। তো এই বিষয়টা আমি তো বুঝি যে এইটা কিন্তু গোপালকে কাছাকাছি গেলে কিন্তু অনেক তোয়াজ করে যেতে হয়, হ্যাঁ, মানে তাকে অনেক কিছু বলে টলে করে টলে যেতে হয়। তো এই ছিল সেই দিদির দুটো গল্প। গোপাল সোনার আরও কয়েকটা গল্প আছে, সেটাও আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। এটি হচ্ছে ওই ওনার, আমার সোর্সটা একই, মানে ওই বোনের কাছ থেকেই শোনা, এবং তিনি বলছেন যে এটা বছর 5 আগের ঘটনা। জায়গাটা কলকাতার উপকণ্ঠে কোথাও, এক্স্যাক্ট নামটা ওনারও ঠিক মনে নেই এই মুহূর্তে। তো কলকাতার উপকণ্ঠে কোনো একটি মফস্বলে, তো সেখানে তো হচ্ছে সেখানে একটি মেয়ের বিয়ে হয়েছে একটি বাড়িতে, মানে যে বলেছে গল্পটা তার প্রতিবেশীর গল্প। মানে ওই বোনকে যিনি বলেছেন তার এক কাজিন, তার প্রতিবেশীর গল্প। তো সেই পাড়ায় একটি ছেলের নতুন বিয়ে হয়েছে এবং সে তো তারা যেরকম সুখে সংসার করছে, শুরু করেছে সংসার করা। এসেছে হোলি, বিয়ের পরে প্রথম হোলি, তো এই দোল আর কি। তো সেই দোলে সারা গায়ে আবির টাবির মাখা, এবারে সবাই তো শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান করে। তো হয়েছে কি, ওদের পাড়াতে একটি প্রতিষ্ঠিত পুকুর ছিল, মানে এমনি যে কোনো পুকুর না, অনেক সময়তে অনেকে সংকল্প করে পুজো টুজো করে যে পুকুর খোঁড়া হয়, সেই রকম একটি প্রতিষ্ঠিত পুকুর। তো সেই পুকুরে এই পাড়ার লোকজন স্নান করত। তো এই ছেলেটিও গেছে, মানে স্বামী ছেলেটি, সে গেছে ওখানে স্নান করতে, আর শ্যাম্পু ট্যাম্পু দিয়ে টিয়ে স্নান টান করছে।
আরও অনেক বন্ধু বান্ধবরা তার পাড়ার ও সবাই গেছে স্নান টান করতে, করে ফিরে এসে না স্ত্রীকে বলছে, জানো তো একটু লস হয়ে গেল। স্ত্রী বলছে, কি হয়েছে? বলছে, আমার ওই জামার পকেটে কয়েকটা 10 টাকার কয়েন ছিল। ওই জামা খুলে স্নান করতে গেলে এটা দেখবে খুব হয়, আমার তো হয়, ওই প্যান্টের পকেটে হয়তো টাকা রয়ে যায়, কি জামার বুক পকেটে আমার নোট রয়ে যায়, সেই নিয়েই হয়তো ওয়াশিং মেশিন চালিয়ে দিলাম। এগুলো আমার তো খুব হয়। চৈতি ওগুলো খুঁজে খুঁজে বার করে করে রাখে, আর আমাকে দিলে আমি ওটা ইনভেরিয়েবলি আমি ভুল করে টাকা সমেত কেচে কুচে দেবো। তো বলছে, আমি ওরকম যেই শার্টটা খুলেছি, আমার পকেটে কয়েকটা যে কয়েন ছিল ওগুলো না জলের মধ্যে পড়ে গেছে। পড়ে গিয়ে বলে, আমি তো হাতড়িয়ে হাতড়িয়ে খুঁজছিলাম, কিন্তু আমি কয়েনগুলো পেলাম না। বেশ কয়েকটা 10 টাকার কয়েন ছিল কিন্তু। আর না আমার হাতে কি একটা লাগলো, একটা ধাতব কিছু, আমি না আর দেখিনি, কিন্তু মোট কথা পয়সা না। তো আমি আমার না ওটা হয়ে গেল। তখন স্ত্রী বলছে, মা অনেকগুলো তো তোমার হয়ে গেল, ক্ষতি হয়ে গেল। বলে, দাঁড়াও, এবার তো আমি যাব, আমি গিয়ে আমি দেখছি ওখানে। এবার স্ত্রী গেছে, স্ত্রী গিয়ে ওরকম করে হাতড়ে হাতড়ে ওই পলি মাটি যেখানে একটা স্তর পড়েছে সেখানে হাতড়ে হাতড়ে এরকম করে দেখছে। দেখতে গিয়ে পয়সা তো পেল না, একটা কি জানি হাতে লাগলো। একটা একটা মেটালিক কিছু, একটা মেটালের কিছু, ধাতব কিছু। সেটাকে তুলে স্ত্রী তো মানে আনন্দে চোখ উজ্জ্বল। একটা ছোট্ট এইটুকু একটা গোপাল, এবং ওদের মতে গোপালটি সোনার গোপাল। এখন যে বোন আমাকে বলেছে, সে বলছে যে দাদা, আমি এইটা জানি না যে ওটা কি সত্যিই সোনার নাকি পিতলের বা অষ্টধাতুর, একদম চকচক করছে বলে সোনা বলে লাগছে, কিন্তু মোট কথা ওখানে সোনার গোপাল বলেই সবাই জানে। হয়তো সত্যিই সোনার, আয়তনে খুব ছোট্ট ছোট্ট একটা গোপাল। ও তো খুব মানে ভীষণ খুশি হয়েছে, কারণ ওদের বাড়িটা হচ্ছে কিন্তু বৈষ্ণব পরিবার। সেখানে নিতাই গৌরের সেবা হয়, শালগ্রাম শিলা আছে, রাধা মাধব আছেন, মানে একদম ভীষণ বৈষ্ণব বাড়ি যেরকম হয়, খুব নিয়ম মানা, নিয়মনিষ্ঠ একটি পরিবার। তো সেই পরিবারে তো সেই পরিবারের বউ গোপাল খুঁজে পেয়েছে, ওরকম ছোট্ট সোনার গোপাল। তো সবাই তো আহ্লাদে আটখানা, এবং তো তাকে তো নিয়ে টিয়ে গিয়ে আবার সেই আসনে বসানো হয়েছে। এবং যারা বৈষ্ণব পরিবার তারা তো আবার মানে গোপালকেই আমাদের মতো ঠিক এলেবেলে এরকম করে না, তারা গোপালকে প্রপারলি, তারা গোপালকে পুজো করেন, একদম মানে নিষ্ঠা ভরে পুজো করে সেবা করেন। তো সেগুলো তো আছে, তো তাকে রাখা হয়েছে আসনে। এবারে একদিনকে এরই 2-3 দিনের মধ্যেই হঠাৎ গিয়ে ঠাকুর ঘরে পুজো করতে গিয়ে দেখছে আসনে তো গোপাল নেই। কোথায় গেল গোপাল, কোথায় গেল গোপাল? সবার তো মাথায় হাত, ভয় লাগছে। সোনার তো, ছোট্ট সোনার গোপাল, কেউ চুরিও করে নিতে পারে। আচ্ছা, কি করে হলো, বাড়ির ভেতরে কে ঢুকলো, কে চুরি করলো, এইসব বলতে বলতে বারান্দাতে বেরিয়ে দেখছে যে ওদের না অনেক গাছগাছালি ছিল। আমি বললাম না, কলকাতার উপকণ্ঠে বাড়িটি, মানে বেশ জমি জমা নিয়ে, সেখানে বেশ ফল ফুলের গাছ টাছ নিয়ে একটি বাড়ি। তো বাড়িতে ছিল বাতাবি লেবুর গাছ, আর সেই বাতাবি লেবু পেড়ে ওই দাওয়ার একটা কোণে রাখা হয়েছিল। গিয়ে দেখছে গোপাল একটা বাতাবি লেবুর ওপর চড়ে বসে আছে। এবারে তো চক্ষু চড়কাচারি, এখানে কে নিয়ে আসলো? কে বলছে, আরে তুমি রেখেছো? কে বলছে, এই তুমি রেখেছো? এই বলছে, তুই রেখেছিস, তুই করেছিস। আর উল্লেখ্য, বাড়িতে কিন্তু কোনো ছোট বাচ্চা নেই। এটা কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট, কারণ অনেক সময় ছোট বাচ্চারা ছোট্ট ছোট্ট ঠাকুরের বিগ্রহকে তারা খেলনা ভেবে এদিক ওদিক নিয়ে টিয়ে যায়। এই বাড়িতে কিন্তু কোনো শিশু নেই, সবাই প্রাপ্তবয়স্ক। আর এত রিলিজিয়াস একটা পরিবার, ধার্মিক একটা
পরিবার, বৈষ্ণব পরিবার, সেখান থেকে কেউ হঠাৎ করে আসন থেকে গোপালকে নামিয়ে গোপালকে একটা বাতাবি লেবুর ওপরে বসিয়ে রাখবে, এটা তো একেবারে মানে এটা হয় না, এটা অসম্ভব ব্যাপার। তো কিছু তো বোঝা গেল না, তো ওরা গোপালকে তো নিয়ে টিয়ে এসে আবার আসনে বসিয়েছে। কিন্তু ঘটনাটা রহস্য রয়ে গেল যে ঘটনাটা কি হলো। এইবারে কি হয়েছে যে এই মহিলাটি যিনি গোপালটি পেয়েছেন তিনি কিন্তু মাঝে মাঝেই স্বপ্নের মধ্যে এই বিচ্ছু গোপালটিকে দেখতে শুরু করেন, যে সে খেলা করছে, নর্মাল যেরকম হয় সে খেলা করছে, বাচ্চার মতো তার সঙ্গে দুষ্টুমি করছে, এই সমস্ত তিনি দেখতে থাকেন। এদিকে হয়েছে যে এই মেয়েটি যে নববধূ, এরা প্রেমের বিয়ে, এদের মানে এদের লাভ ম্যারেজ। এবং লাভ ম্যারেজ বলে প্রথম দিকে মেয়েটির যে পিতৃকুল তারা কিন্তু মেনে নেয়নি এই বিবাহকে। মেয়ে তো বিয়ে হয়ে চলে এসেছে, কিন্তু মেয়েকে যে আমরা যেরকম একটা কি করি, আমরা সাজিয়ে গুছিয়ে মেয়েকে ফার্নিচার এগুলো তো নিয়ম, এগুলো তো লোকে দেয়, তো সেই রকমভাবে কিন্তু মেয়ের বিদায় হয়নি, খুব সাধারণভাবে মেয়ে বিয়ে করে চলে এসেছে। কিন্তু কিছুদিন পর কিছু একটা হয়তো মনে হয়েছে, কারণ দেখো যত দিন যায় আস্তে আস্তে কিন্তু আবার সেই অ্যাকসেপ্টেন্সটা চলে আসে যে আমারই তো মেয়ে, রাগটা প্রশমিত হয়, তখন আস্তে আস্তে হয়তো ছেলেটি অতটা খারাপ না আমরা যা ভাবছি, এই সমস্ত করে টোরে আস্তে আস্তে যেরকম মা বাবার রাগ পড়ে সেরকম হয়। প্রথমেই যেটা করেছেন ওনারা একটা খাট কিনে মেয়ের শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। তো এবারে সেই খাটটা ওরা কিন্তু তখনও ব্যবহার করেনি, ওরা খাটটাকে পেতে রেখেছে পাশের একটা ঘরে, আর ওপরে যেরকম একটা জাস্ট একটা সিম্পল একটা চাদর বিছিয়ে, মানে ঠিক ম্যাট্রেস তোষক ওই সমস্ত করে টোরে করেনি, কারণ কেউ থাকছে না ওখানে। খাটটা এসেছে, খাটটা পাতা আছে, খাটটার ওপরে একটা জাস্ট চাদর চাপিয়ে ওরা রেখেছে। একদিনকে এই ভদ্রমহিলা হঠাৎ করে ঘরে ঢুকেছেন, হঠাৎ করে ঢুকে উনি দেখছেন একজন লম্বা চওড়া পুরুষ, একজন দীর্ঘদেহী পুরুষ টান টান হয়ে খাটের ওপর শুয়ে আছে। এবং ওই এক ঝলক কিন্তু মানে ফ্র্যাকশন অফ এ সেকেন্ড তার মধ্যেই না মেয়েটির মাথাতে মানে খেলে গেছে যে চেহারাটা দেখে, মানে ঠিক যে এক ঝলক যে চেহারাটা দেখেছে একদম না সেই গৌরাঙ্গ মহাপ্রভু বা নিত্যানন্দ মহাপ্রভুর যেরকম চেহারা, মানে সেই ধপধপ গৌরবর্ণ লম্বা গেরুয়াধারী ওই রকম একটা ফিগার কেউ শুয়ে আছে, মানে জাস্ট মানে ব্লিঙ্ক অ্যান্ড ইউ মিস টাইপের আর কি, মানে চোখের পলক পড়েছে আর নেই। তো কিন্তু তারপরে যখন নেই, কিন্তু দেখছে ছোট্ট গোপাল ওখানে বসে আছে। আবার এখানে কে নিয়ে এলো, আবার খোঁজ খোঁজ খোঁজ, এই তুমি এনেছো, এই তুমি এনেছো, এই তুমি এ করেছো, কেউ না। কিন্তু গোপাল ওখানে চুপটাপ ওই খাটের উপর চড়ে বসে আছে। আর কে ছিল ওই দীর্ঘদেহী পুরুষ যাকে একটুক্ষণের জন্য দেখেছিল, কেউ জানে না। কিন্তু এই মেয়েটির, এই নববধূটির বদ্ধমূল ধারণা তিনি হয়তো গৌরাঙ্গ মহাপ্রভু বা নিত্যানন্দ মহাপ্রভুকে দেখেছিলেন, সেটা তার ধারণা। এবারে আরেক দিন হয়েছে, সেটাও খুব ওই আগের দিদির মতো ঘটনা, বিয়ে বাড়ি, আবার এদেরও বিয়ে বাড়ি। গোপাল তো রয়েছেন আসনে, আর এরা সবাই সপরিবারে গেছে বিয়ে খেতে। বিয়ে খেয়ে এবারে ফিরেছে যখন, এদের ক্ষেত্রে আর দরজা টরজা বন্ধ হয়নি, দরজা খোলা। এবারে ঢুকে কি দেখছে যেন, সারা ঘরে চাল ডাল আলু পটল, মানে পুরো রান্নাঘর থেকে কেউ যেন মানে রান্নাঘরের সেই
চালের জায়গা খুলে চালের জায়গা থেকে চাল ছড়িয়েছে, ডালের জায়গা থেকে ডাল ছড়িয়েছে, সবজি বারান্দাতে নিয়ে গিয়ে ফেলেছে, মানে ঘরে যেন মানে বিশেষ করে খাবার জিনিসগুলো, অন্য কিছু না। কিন্তু এগুলো দেখলে প্রথমে কি মনে হয়, চোর এসেছে বুঝি। চোর চোর তো চুরি করবে, কিছু তো একটা ভ্যালুয়েবল কিছু তো হি উইল টেক। কিচ্ছু না, মানে চুরি কিচ্ছু যায়নি, শুধুমাত্র বদমাইশিটা হয়েছে রান্নাঘরে খাবার সংক্রান্ত, এবং চাল ডাল আলু পটল এই সমস্ত বিভিন্ন ঘরে ছড়িয়ে টড়িয়ে কেউ একটা বসে আছে আর কি। গোপাল কিন্তু সিংহাসনে, হ্যাঁ, কিন্তু এই নানান রকম এই হয়ে আছে। আর মানে এই আগে যেহেতু এই বাতাবি লেবু টেবু এই সমস্ত কাণ্ড ঘটেছে, তখন মোটামুটি বাড়ির লোকদের কারুর বুঝতে বাকি রইল না যে এটা রাগ, যে আমাকে ছেড়ে সবাই মিলে গেছে বিয়ে বাড়ি খেতে, আমাকে দরজা বন্ধ করে নে আমিও খাবার দাবার সমস্ত ছড়িয়ে টড়িয়ে দিয়ে যাব। তো এই ছিল সেই ভয়ঙ্কর দুষ্টুর গল্প। তা আরেকটা গল্প আছে তার। এবারে কি হয়েছে, পাড়াতে যখন কোথাও নাম সংকীর্তন হতো, আগে তো এই চলগুলো ছিল, নাম সংকীর্তন হবার এগুলো চল ছিল। তো নাম সংকীর্তন যখন হতো, তো যেহেতু বৈষ্ণব পরিবার, গোসাই বাড়ি, নিমন্ত্রিত হতেন। তো আর সবাই না, মানে এই গোপাল যেহেতু পাওয়া গোপাল, তাকে এইভাবে কুড়িয়ে পাওয়া গেছে, এবং ওর যে নানাবিধ কীর্তিকলাপ, এই সমস্ত তার চেপে রাখা যায় না, এগুলো তো ছড়িয়ে পড়ে লোকমুখে। এবারে লোকমুখে ছড়িয়ে পড়াতে গোপাল সেলিব্রিটি হয়ে গেছিল পাড়ায়, হ্যাঁ, সবাই তাকে দেখতে আসতো, কেউ ছবি তুলতো, কেউ পুজো দিত, মানে একেবারে দারুণ হিরো আর কি, মানে সেলিব্রিটি। তো সবাই এবারে যখন হতো ওদের ওরকম কারুর বাড়িতে নাম সংকীর্তন দিয়েছেন হয়তো কেউ, তখন এদেরকে নিমন্ত্রণ করে বলতো যে আপনাদের গোপালকে কিন্তু নিয়ে যাবেন, হ্যাঁ। আর এরাও তো জানে যে গোপালকে রেখে গেলে কত রকম বিপদ আপদ, কত রকম কায়দা কানুন। তো ও কি করেছে, ওর এই নববধূটির যে শ্বশুর মশাই, সে গেছেন একটি বাড়িতে এরকম সংকীর্তন অ্যাটেন্ড করতে। আর তোমরা হয়তো অনেকে জানো যে যারা সংকীর্তন করেন, যারা পার্টিসিপেট করেন, তাদেরকে কিন্তু গলায় ফুলের মালা পরানো হয়, হ্যাঁ, সবাইকে ফুলের মালা পরিয়ে দেওয়া হয়, সকলে ওরকম সেজে গুজে ফুলের মালা পরে নাম গান করেন। তো এইখানেও সুন্দর ফুল এসেছে, রজনীগন্ধা, জুঁই ফুল, নানা রকম দিয়ে সকলকে মালা পরানো হয়েছে। আর গোপালের সাইজ তো এই, উনি তো এতটুকু, তো ওনার জন্য না একটা এইটুকু মালা, ছোট্ট এইটুকু একটা মালা ওনার গলায় পরানো হয়েছে, ওই একটা ফুলের ছোট্ট একটু মালা গলায় পরানো হয়েছে। তো দিয়ে তো নাম সংকীর্তন চলছে। এবারে এই যে ভদ্রলোক যিনি কিনা কোলে করে গোপালকে বসে আছেন, মানে এই নববধূটির শ্বশুর মশাই, তিনি বুঝতে পারছেন যে কোলের মধ্যে না একটা মুভমেন্ট হচ্ছে, একটা উসখুস উসখুস হচ্ছে, মানে এরকম এরকম করে নড়লে যেরকম একটা বিষয় হয়, ওরকম কিছু একটা হচ্ছে তার কোলের কাছে, তিনি সেটা বুঝতে পারছেন, খুব মাইল্ড কিছু মুভমেন্টস হচ্ছে। আর সমানে মনে হচ্ছে ওর কানের কাছে এসে না কেউ বলছে, আমাকে ছোট মালা দিল, ধুর আমাকে ছোট মালা দিল, আমাকে পচা মালা দিল, আমাকে ভালো মালা দিল না, এরকম বলছে। এবার এই ভদ্রলোক তো ওয়াকিবহাল যে তার বাড়িতে এই যে সদস্য রয়েছে, সে যে কত দূর যেতে পারে, সে যে কি জিনিস, এটা তো মোটামুটি তিনি জানেন। তো তিনি তখন যে যাদের বাড়িতে হচ্ছে সেই কর্তাকে ডেকে বললেন, আমাদেরকে এই বড় বড় যে মালা দেওয়া হয়েছে, ওই একটা বড় মালা গোপালকে দিন, একটা ভালো দেখে মালা দেবেন। তখন বলছে আচ্ছা আচ্ছা আচ্ছা, বলে ও আসলে রেগে গেছে ছোট মালা পেয়ে, তো আপনি ওকে খুশি করতে একটা বড় মালা দিন। তো ওরা আবার সেই ছোট মালা তো রইল, তার উপরে আবার একটা সুন্দর বড় গোড়ের মালা দিল, তারপরে সে শান্ত হলো। তার ঘটনা কিন্তু এখনো শেষ হয়নি। আরেকটা ঘটনা বলে আমি আজকে গোপালের ঘটনার প্রসঙ্গটা শেষ করব।
এই হিরোর গল্প আর কি। তো একদিন সেদিন রথ, এবারে বাইরে যেরকম রথ যায় সেরকম যাচ্ছে টাচ্ছে, আর এই বউটি, এই নববধূটি যিনি গোপাল পেয়েছিলেন, তিনি তো বাড়িতে মানে যেরকম হয় না, দুপুরে একটু খেয়ে দে, দুপুরে একটুখানি লোকে একটা ভাত ঘুম, তো সে ওরকম ভাত ঘুম দিতে করছে। আর রথ বোধ হয় না সেদিন, হ্যাঁ রথের দিনই, হ্যাঁ রথের দিন। তো ওনার কানের কাছে ওরকম স্বপ্নের মধ্যে শুনছে যে গোপাল বলছে, মা দেখ আমাকে কত লোক টাকা দিয়েছে, মা দেখ আমাকে কত টাকা দিয়েছে। কত লোক টাকা দিয়েছে, ও তো বুঝে গেছে যে গোপাল বলছে, কারণ ও তো স্বপ্নে দেখছে গোপাল বলছে ওকে, মা আমাকে কত লোক টাকা দিয়েছে দেখ। তখন তো ঘুম থেকে উঠে গিয়ে ওর স্বামীকে বলছে, জানো তো আমি না এরকম বললাম, গোপাল না সমানে বলছে দেখ আমাকে কত টাকা দিয়েছে, আমাকে কত টাকা দিয়েছে। বলছে টাকা, ওকে কে টাকা দেবে, ও তো ঘরের মধ্যে রয়েছে সিংহাসনে, আর দরজা তো বন্ধ করা, ওকে কে টাকা দেবে। তখন বলছে না, ও যখন বলেছে যে টাকা দিয়েছে, তখন একবার দেখো তো কি ব্যাপারটা। এবারে ওরা গেছে ঠাকুর ঘরে গিয়ে, এবারে একটা না লাল শালু কাপড় পেতে তার উপরে গোপালকে বসানো থাকে। এবারে সেই লাল শালু কাপড়টাকে এদিক ওদিক দেখছে, দিয়ে এরকম করে একটা কর্নার, একটা কোণ ধরে এরকম তুলে দেখছে দুটো 100 টাকার নোট ওখানে রাখা আছে। এবারে আবার সবাই, এই তুমি রেখেছো, এই তুই রেখেছিস, এই তোরা জানিস সেখানে কি করে টাকা এলো, প্রত্যেকে জিজ্ঞেস করছে। কিন্তু কেউ বলছে না, আমরা কেউ এখানে টাকা রাখিনি। কিন্তু ওই 200 টাকা কোথার থেকে জোগাড় করেছে সে, আর ঘরের দরজা তো বন্ধ ছিল, ঠাকুর ঘরে তো কেউ আসেনি, রথ তো বাইরে, আর রথও তো বেরোবে বিকেলের দিকে। তখনই মন হলো যে অনেক সময় রথ গেলে রথে লোকে টাকা পয়সা দেয় না, যে রথ যখন চলে তখন জগন্নাথ দেবকে হয়তো কেউ টাকা দিয়েছেন বা কিছু করেছেন, সেই টাকা ইনি এখানে এসেছে। তারা আবার সেই 200 টাকা দিয়ে যা হয়, সেই 200 টাকা দিয়ে একটুখানি জিনিসপত্র কিনে ভোগ টোগ দেওয়া হলো, তাকে আবার বিশেষ একটু রান্না টান্না করে তখন তিনি ক্ষান্ত হলেন। তো এই রকমের মানে এই বিভিন্ন এই ঘটনাগুলো আমি বলছি, এগুলো সবই কিন্তু বছর 5 আগের ঘটনা, মানে খুব বেশি দিন আগের ঘটনা একদমই নয়। তো অঘটন যে আজও ঘটে, এবং এই ভদ্রলোক যে অনেক কিছুই ইনি ঘটিয়ে থাকেন, সেই বিষয়ে এতদিনে আমাদের সবাই মোটামুটি জানি। আর অনেকে তো অভিজ্ঞ, তোমাদের অনেকের কাছেই আছে, সোনালির কাছেই আছে, আরো অনেকের কাছে আছে, তারা নিশ্চয়ই জানে যে কোনো না কোনোভাবে এরকম ঘটনা ঘটেছে। এই প্রথম আমার কাছে একটা মেসেজ এসে ঢুকলো, মৌসুমি বলছে যে গায়ে কাঁটা দিয়ে উঠলো, এই প্রথম আমার কাছে একটা মেসেজ ঢুকলো। সত্যি মানে একদম মানে অদ্ভুত এরকম ধরনের ঘটনা যে ঘটে, সেগুলো তো মানে এগুলো সত্যিই দেখা যায়, মানে আছে, প্রমাণ আছে মানুষের কাছে যে এরকম ধরনের ঘটনা ঘটে থাকে। এইবারে আমরা এই ঘটনার পরে যাচ্ছি একটি অন্য ঘটনায়। এই ঘটনাটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। এখন আমি যেই কথা বলবো, তো কি হয়েছে, আচ্ছা অনেকে জয়েন করেছে আমি দেখতে পাচ্ছি, এবং আমি দেখছি তার মধ্যে একটা নাম বেশ জলজল করছে, সে হচ্ছে নীলাঞ্জন। আমি কিন্তু কোনো কমেন্ট পড়তে পাচ্ছি না, কারণ আমার এখানে কমেন্ট আসছে না, একমাত্র মৌসুমীর কমেন্ট আমার কাছে এলো। নীলাঞ্জনকে অনেক দিন পর দেখতে পেয়ে খুব ভাল লাগছে বন্ধু,
কোথায় হারিয়ে গিয়েছিলে তুমি? তোমাকে আমরা খুব মিস করি। আগে গল্প হলেও সত্যির পর্ব শুরু হলেই নীলাঞ্জনকে আগে দেখতে পেতাম, এবং নীলাঞ্জন আমাকে এই অল ক্লিয়ার এই ব্যাপারটা আমাকে ও বলতো যে সব ঠিক আছে। তো আমি নীলাঞ্জনকে আমি খুব মিস করছিলাম, যে নীলাঞ্জনকে কেন দেখি না অনেক দিন। নীলাঞ্জন কি রেগে গেল আমার ওপর? বা গল্প হলেও সত্যির পরিবার থেকে কেন নীলাঞ্জন এরকম চলে গেল, আমি তো বুঝতে পারছি না। কিন্তু আজকে নীলাঞ্জনকে দেখতে পেয়ে আমার খুব ভাল লাগছে, সবাইকে দেখতে পেয়ে ভাল লাগছে, সেটা তো অনস্বীকার্য। কিন্তু আজকে নীলাঞ্জন আসাতে মনে হচ্ছে অনেক পুরনো বন্ধুর সঙ্গে আমার আবার হঠাৎ করে দেখা হয়ে গেল। মানে আমার এক ভালো বন্ধুর সঙ্গে আমার একটুখানি সাময়িক যোগাযোগ ছিন্ন হয়ে গেছিল, তাকে আজকে হঠাৎ আবার খুঁজে পেলাম। এটা দেখে আমার খুব ভাল লাগছে, কারণ প্রত্যেকবার নীলাঞ্জন আমাকে এই ক্লিয়ারেন্সটা দিত যে হ্যাঁ অল ওকে, বলো ঠিক আছে সব। হ্যাঁ নীলাঞ্জন, অনেক দিন পর তোমায় খুব মিস করেছি ভাই, খুব মিস করেছি, তোমায় দেখতে পেয়ে খুব ভাল লাগলো। তো না, সেটা আমিও তাই ভাবছি। নীলাঞ্জন কেন, হ্যাঁ বুঝতে পারি গো, মানে সকলেই কাজের চাপ, একদম বুঝতে পারি। কিন্তু তাই বলে মানে বন্ধুরা তো বন্ধুদেরকে মিস করে না, সেই জন্য আর কি আমি ভাবি যে নীলাঞ্জনের কি হলো, নীলাঞ্জনকে কেন দেখি না। তো তুমি যে এসেছো, তোমাকে পেয়ে খুব ভাল লাগছে। এটাও গোপালেরই দয়া যে আবার বন্ধুকে মিলিয়ে দিয়েছেন। হ্যাঁ, কাকিমাকে দেখতে পাচ্ছি, সোনালীকে দেখতে পাচ্ছি, আরও অনেকে, রঞ্জিতা ম্যাডামকে দেখতে পাচ্ছি, তাপসীদি, পূর্ণিমা, সুজা, শম্পা, জয়িতাদি, আর আমার উর্মিদি এসেছে। উর্মিদিকে তো থাকতেই হবে। উর্মিদি কি এসেছো? এখন তুমি মেসেজ করলে আমি আশা করি দেখতে পাবো। মৌমিতা এসেছে, সোমনাথ চক্রবর্তী দেখছেন, অনেকে, শম্পা আমার বন্ধু এসেছে। খুব মানে সবাইকে দেখতে পেলে কি মনে হয় যে খুব খুব ভালো লাগে, খুব ভালো লাগে। তো এখন একটা অদ্ভুত ঘটনা তোমাদেরকে আমি বলবো। এই ঘটনাটাকে এই তো দিদি বলছে আছি একদম, এই কয়েকটা মুখ না দেখলে না মানে আমার মনে হয় জানি কি একটা মানে সেই নুন ছাড়া তরকারি, যে আমি রান্না করছি বোধহয় ঠিক মতো নুনটা দিইনি, এরকম মনে হয়। তো সবাইকে পেলে তো মানে নাথিং লাইক ইট, কিন্তু কেউ যারা রেগুলার আমার সঙ্গে থাকেন তাদেরকে না দেখতে পেলে না ভীষণ নুন ছাড়া লাগে, মনে হয় যে আমি নুন ছাড়া বিস্বাদ তরকারি খাচ্ছি। তো তাদেরকে পেয়ে গেছি। সোনালি ঘুরতে গিয়েছিল, সোনালিকে খুব মিস করছিলাম। ও আন্দামান খুব ঘুরে টুরে এলো, এবারে ওকে পাকড়াও করে ওর কাছ থেকে গল্প শুনতে হবে। সবাইকে মোটামুটি আজকে আমার বন্ধু বান্ধবরা সবাই আছে, সবাই এত মানে আমার ভালোবাসার মানুষ যে কাউকে না দেখলে খুব খারাপ লাগে। তো এইবারে যে ঘটনাটা বলবো, হ্যাঁ দীপ্ত তো এসে গেছে, আমি এসেছি, এইবারে সবার মেসেজগুলো পাচ্ছি। এতক্ষণ না কিরকম একটা জানি লাগছিল, যে অন্ধকারে একা একা বসে বক করছি, কে কোথায় আছে বুঝতে পারছি না। কাকিমা কি হয়েছিল গো, আমি শুনবো তোমার কাছ থেকে। তুমি অসুস্থ ছিলে বলছো, এই পায়ের ব্যথাটা কি, আমি শুনবো তোমার কাছে। পর্বটা করে নি। আমি যে শুরুতে বললাম না বন্ধুরা, যে মাকে তোমরা প্রত্যেকে অন্তত মায়ের হয়ে প্রার্থনা করো যাতে মায়ের পরের জন্মটা সুন্দর হয় এবং সে যাতে খুব ভালোভাবে থাকে। এই যে কথাটা বললাম, মানে দেখো আমরা প্রত্যেকেই এখানে যারা উপস্থিত আছি, আমরা কিন্তু মোটামুটি মানে এই সোলের রিবার্থ বা একটা আত্মার পুনর্জন্মে আমরা কিন্তু বিশ্বাসী। যে আমাদের যেটা ডক্ট্রিন অফ কর্মা, যেটা আমরা বলি যে কর্মফল,
এটা পুরোটাই বেস করে আছে আমাদের এই জন্মান্তরবাদের উপর। তো এখন আমি যার কথা বলবো তার কথা তোমাদের আগে বলেছি, মনে আছে? অনেক দিন আগে বলেছিলাম একটি বাচ্চা মেয়ের কথা, মানে একটি একদম ঝকঝকে স্মার্ট এক তরুণীর কথা, যার নাম অনন্যা, যে কিনা কোনো একটা ভাবে আমাকে দেখেছিল, মানে স্বপ্নে সে একটা, তার মনে হয়েছিল যে আমাকে সে তার গুরুস্থানে রাখে বা আমাকে স্যার বলে ডাকে। আমি একটা বলেছিলাম তোমাদেরকে যে অনন্যা অদ্ভুতভাবেই আমাকে অন্তর্জালে খুঁজে পায় এবং তার নানান রকমের অদ্ভুত অদ্ভুত তার জীবনে ঘটনা ঘটে। কিছু ঘটনা আমি শেয়ার করেছিলাম তোমাদেরকে। তো সেই অনন্যার ঘটনা আমি তোমাদেরকে আজকে বলবো, এবং এটা কিন্তু খুব অদ্ভুত। অনন্যা নিজেও আমাকে প্রশ্ন করেছে যে স্যার আপনি আমাকে বলবেন তো এটা কি হলো, এটা কি হয় আমার সঙ্গে। অদ্ভুত, জানো তো, মানে সিরিয়াসলি অদ্ভুত। মানে অদ্ভুত কেন বলছি, তোমরা ঘটনাগুলো শুনলে বুঝতে পারবে। প্রত্যেক বছর ওর যখন জন্মদিন আসে, খুব সম্ভবত ওর জন্মদিন হচ্ছে 11th জুন। ওই 11th জুনের দুদিন আগে কি একদিন আগে কি এক সপ্তাহ আগে এরকম ও অদ্ভুত কিছু দেখে, এবং সেই দেখাটা সে যখন দেখে তার মাথায় প্রচণ্ড যন্ত্রণা হয়। খুব মন দিয়ে শোনো, মানে এটা আমার কাছে খুব অবাক লেগেছে ওর ঘটনাটা, যে ওর মাথাতে ও স্বপ্ন তো দেখে কিছু কিছু ও আধো জাগরণ অবস্থাতে দেখে, কিছু কিন্তু সম্পূর্ণ জাগ্রত অবস্থাতে দেখে, চোখের সামনে ফিল্মের মতো ভেসে ওঠে কিছু দৃশ্য। এবং সেগুলো হয় প্রত্যেক বছর জন্মদিনের এই 11th জুন জন্মদিনের আগে। মানে সেটা এক সপ্তাহ আগে হতে পারে, দুদিন আগে হতে পারে, একদিন আগে হতে পারে। বছরের পর বছর এই পরম্পরা ওর কাছে চলে আসছে। ও আমাকে যেই ঘটনাগুলো বলেছে সেটা হচ্ছে 2001 না 2021, 2022, 2023 এবং 2024। এইভাবে ও আমাকে প্রত্যেকটা বছরের ঘটনা ও আমাকে বলে পাঠিয়েছে, এবং এগুলো প্রত্যেকটা ওর ওই বার্থডের কিছুদিন আগে ও দেখেছে। মানে আমি নোট করে রেখেছি আমার যাতে বলতে সুবিধা হয়। আমি এখন বলছি 2021-এর কথা। 2021-এ ও আধো জাগরণ অবস্থাতে ও দেখে যে ও যাচ্ছে, ও নিজেকে দেখছে যে ও কোথাও একটা হেঁটে যাচ্ছে, এবং ওর শরীরে এক যোদ্ধার বেশ। মানে না, তারও আগের কথা একটা বলি, তারও আগে, সেটার ইয়ারটা বোধহয় ও আমাকে বলেনি। ও দেখেছিল যে ও বৈদিক যুগে, জানো তো, মানে যে সময় গুরুকুল ছিল, বনের মধ্যে আশ্রম হতো, মুনি ঋষিরা ছাত্রদেরকে বসিয়ে ক্লাস করাতেন। ও দেখছে যে ওই রকম একটি মুনি ঋষির আশ্রমে অনেক ছাত্রদের সঙ্গে বসে ও ব্রহ্মচারী ও পাঠ নিচ্ছে, ও পড়ছে, এবং সেটাও বুঝতে পারছে যুগটা হচ্ছে বৈদিক যুগ, ভারতবর্ষের সেই বৈদিক সভ্যতার সময়। শুধু এইটুকুইও দেখে, এবং যথারীতি ওর মাথায় অসহ্য যন্ত্রণা হয়, এবং সেই স্টেট থেকে বেরিয়ে আসতে ওর বেশ বেগ পেতে হয়। এবারে 2021-এ সে দেখে যে সে এক যোদ্ধার বেশে, কিন্তু সে এবারে নারী, সে কিন্তু মহিলা, কিন্তু
একজন নারী যোদ্ধা, তার সেই মাথায় যেরকম একটা হেলমেটের মতো একটা শিরস্ত্রাণ আমরা যাকে বলি, সেই শিরস্ত্রাণ পরা, বুকে একটা বুক পাটা বা বর্ম যাকে বলে সেরকম পরা, কোমরে একটা চওড়া বেল্ট এবং তার সঙ্গে তলোয়ার ঝুলছে, এরকম বিভিন্ন এরকমভাবে ও নিজেকে ভিজুয়ালাইজ করে, ও দেখে। এবং ও কোথায় যাচ্ছে, ও দেখে যে ও যাচ্ছে মুর্শিদাবাদের কাটরা মসজিদে। মুর্শিদাবাদের কাটরা মসজিদ, এই কাটরা মসজিদ হয়েছিল কিন্তু বোধহয় 1723 1724 এই রকম সময়, 1723 বা 1724 সাল নাগাদ কাটরা মসজিদ প্রতিষ্ঠা হয়। এবারে এই মেয়েটি কোনো রকম সোশ্যাল মিডিয়াতে নেই, আমি তোমাদেরকে বলেছিলাম, মানে ফেসবুক, ইনস্টাগ্রাম বা টুইটার বা যা যা থাকে ওর কিন্তু কিচ্ছুতে নেই। ও ইন্টারনেট আছে কিন্তু হ্যাঁ, ইন্টারনেট আর হোয়াটসঅ্যাপ এটাও ইউজ করে, এবং ইন্টারনেটে ও কিন্তু কোনোদিন মুর্শিদাবাদ কাটরা মসজিদ কিচ্ছু দেখেনি। যখন ও এই সিনটা দেখে, ও এটা যে কাটরা মসজিদ সেটাও বোঝে কিন্তু পরে। হ্যাঁ, ও দেখছে ও একটি মসজিদে প্রবেশ করছে, এবং সেই মসজিদে নাকি এমন একটা জায়গা আছে, একটা সিঁড়ির তলায় একটা গুপ্ত স্থান, সেখানে নাকি লুকানো যায়। ও দেখছে যে ওখানে একটি মেয়ে লুকিয়ে আছে অন্ধকারে ঘাপটি মেরে, আর ও মহিলা, ও যোদ্ধা, ও সেইখানে এসে খুব সন্তর্পণে এসে সেই মেয়েটির সঙ্গে কিছু গোপন কথা বলছে, এইটুকুই ও দেখে। তারপরে আবার সেই মাথার যন্ত্রণা, আবার সেই সমস্ত কিছু। এইবারে কি হয়েছে, হ্যাঁ মৌমিতা বলছে আছে, হ্যাঁ। তো এবারে এক সময়তে হয়েছে, মানে এই স্বপ্নটা হয়ে যাওয়ার পরে, এটা ঠিক কিন্তু স্বপ্ন না, আধো জাগরণে একটা ভিশন এসছে ওর কাছে। ও এবারে একবার ওরা একটা ট্রিপে বেরোয়, ওরা নৈহাটিতে বড় মা দর্শন করেন, তারপরে সেখান থেকে ওরা মুর্শিদাবাদ ঘুরতে চলে যান। তো মুর্শিদাবাদে ঘুরতে গিয়ে ও বলছে যে স্যার, আমি যখন কাটরা মসজিদে প্রবেশ করছি, আমি দেখছি আমি তো পুরো জায়গাটাকে হাতের তালুর মতো চিনি, মানে আই নো এভরিথিং। আচ্ছা মৌমিতা, তুমি যখন কাটরা মসজিদ ভালো করে চেনো, তুমি ওখানকার অধিবাসী, তুমি আমাকে একটা তথ্য বলতে পারো, নামাজ পড়ার দিক, যে দিকে সাধারণত লোকেরা নামাজ পড়েন, কাটরা মসজিদ কি তার ব্যতিক্রম? কাটরা মসজিদে কি অন্যদিকে নামাজ পড়া হয়, অন্যদিকে মুখ করে? এটা কি তোমার জানা? যদি একটুখানি আমাকে বলো। এবারে এই মেয়েটি যখন গেছে, এবারে যখন তাকে ও গাইডরা তো বলে বলে দেয় ঘটনাগুলো, তাদেরকে দেখায় টাকায়, তো বলছে যে আমি তো সব চিনতে পারছি। বলো গাইড বলার আগে আমি মোটামুটি যেন বলে দিচ্ছি মা বাবাকে, বা বলার আগে আমি বুঝতে পারছি যে হ্যাঁ এই তো এটা তো ওই, এখানে তো এই, ওখানে তো ওই, এরকম পুরো বোঝা যাচ্ছে। এবারে সেখানে ও মানে পুরো বিষয়টাই ওর কাছে, ও বলছে আমার কাছে হাতের তালুর মতো চেনা জায়গা। বলছে এটা কি করে হলো স্যার, আমি বুঝতে পারলাম না, আমি পুরোটাই চেনা আমার লাগছে। তো এইটা হয়ে গেল, মানে কাটরা মসজিদের খুঁটিনাটি কোথায় কি আছে অলমোস্ট সব কিছুই ওর জানা। এটা হয়ে গেল 2021-এর কথা। আবার সেই মাথায় অসহ্য যন্ত্রণা নিয়ে, যেটা না এবারে তো সত্যিকারে দেখলো, কিন্তু সেই যে মাথায় প্রচণ্ড যন্ত্রণা হয়েছিল ওর এই ভিশনসগুলো আসার সময়। তো এবারে 2022-এ বলছে যে ও এবারে স্বপ্ন দেখছে। এটা কিন্তু আধো জাগরণ নয়, ও স্বপ্ন দেখছে।
বলছে যে ওর সাধারণত ও একটুখানি কলকাতার উপকণ্ঠে একটি মফস্বল শহরে ও থাকে, ধুলাগড় সাইডে, ওই দিকটাতে অনন্যা থাকে। তো ওকে পড়ার জন্য কলকাতাতে অনেক সময়তে আসতে হয়, টিউশন সেগুলো থাকে, তো ওগুলো পড়ার জন্য ওকে আসতে হয়। তো ওর বাবা ওকে গাড়িতে করে পাঠান। তো বলছে যে আমি যেরকম আমি যাব, মানে আমার পরদিন যাবার কথা, পড়তে যাওয়ার কথা, যে ড্রাইভার, হ্যাঁ সুজা তুই বলছিস মক্কার দিকে মুখ করে নামাজ পড়তে হয় যাকে, হ্যাঁ কি বলে, কিন্তু কাটরা মসজিদে কিছু কি ব্যতিক্রম আছে? আমাকে একটুখানি বলিস তো, বা তুই যদি জানিস তো তাহলে তো হয়েই গেল, কিন্তু কাটরা মসজিদে কোনো ব্যতিক্রম আমি যেন শুনেছিলাম, আমি সেই জন্য তোকে জিজ্ঞেস করছি। ভুলও শুনে থাকতে পারি, অনেক দিন আগের শোনা, ভুলও শুনে থাকতে পারি। তো কি হয়েছে যে ও দেখছে যে ও ওরকম গাড়িতে করে টিউশন পড়তে যাবে, যে ড্রাইভার দাদা তিনি এসেছেন, ও গাড়িতে উঠেছে, এটা কিন্তু স্বপ্নে দেখছে। পরের দিন ওর কিন্তু সত্যি পড়তে যাওয়ার কথা, তো স্বপ্নে সেটা হতেই পারে, অবচেতন মনে পরদিন পড়তে যাবে রয়েছে, তো হয়তো স্বপ্নতে তাই দেখছে যে গাড়িটা এসে দাঁড়িয়ে আছে এবং সেখানেও চড়ে চেপে বসেছে, ও গাড়িতে করে যাচ্ছে। ও বলছে যে আমি গাড়িতে উঠলাম এবং গাড়ি চলতে শুরু করলো। বলে কিছুক্ষণ পরে স্যার আমি দেখছি যে গাড়ি আর নেই, ওটা একটা রথ, পুরোনো দিনের যেরকম সেই রাজা রানীরা যে রথে যেত সেরকম রথ। আচ্ছা আচ্ছা আচ্ছা, মৌমিতা এখানে বেশ বড় করেই লিখেছে, বিশাল বড় উঠোনের মতো আছে, সে বিশাল জায়গা, এখন অনেক জায়গা বন্ধ করে দিয়েছে, যেতে দেওয়া হয় না, গেলেই একটা অন্য অনুভূতি হয়, অনেক দিন আর নামাজ পড়া হয় না, আমি আবার গেলে খুব ভালোভাবে জেনে আসবো। হ্যাঁ মৌমিতা জেনো তো, মানে আর তুমি ছবি টবিও পোস্ট করো না, আমাদের দেখতে খুব ভালো লাগবে, আমাদের তো সবসময় যাওয়া হয় না। আমি মুর্শিদাবাদে গেছিলাম অনেক দিন আগে, অনেক দিন হয়ে গেছে, তো কিছু মনেও নেই সেইভাবে। তো এবারে কি হয়েছে যে ও বলছে বলে আমি দেখছি যে এটা আমার গাড়িটা না, মানে আমি তখন আর গাড়িতে নেই, আমি একটা রথে চেপে যাচ্ছি, এবং বলছে স্যার আমি নিজেকে দেখছি যে আমি একটা রাজকন্যা, মানে আমার গায়ের জুয়েলারি গয়না, আমার মাথার ওড়না, পোশাক টোশাক সব আমি একটা রাজকন্যা, এবং আমি যাচ্ছি যে, এবং যত গ্রামবাসীরা আছে সবাই পথের দুধারে এসে আমাকে দেখতে এসেছে, আমি সবার দিকে এরকম নমস্কার করছি, মানে সবাই আমাকে খুব আশীর্বাদ করছে, এবং গ্রামটা সমস্ত বলে অত্যন্ত প্রাচীন কালের কোনো গ্রাম মনে হচ্ছে, মানে দোকান বাজার আছে, বিক্রি হচ্ছে সামগ্রী, আর প্রত্যেক মহিলা যারা আছেন, যারা লেডি, তারা হচ্ছেন সব বড় বড় ঘোমটা দেওয়া, তারা ঘোমটা দিয়ে ও করছে, ও পাস করছে, এবং ওকে সবাই প্রশস্তি করছে, মানে ওকে সবাই মানে আশীর্বাদ করছে, বা ওকে দেখার জন্য যেরকম হয় যে রাজকন্যা যাচ্ছেন, তো সাধারণ গ্রামবাসীরা রাজকন্যাকে দেখার জন্য যেরকম দাঁড়ায়, সেরকম একটা কিছু হচ্ছে। কিন্তু ও বলছে যে আমি যেটা বুঝতে পারছি যে গ্রামটাকে দেখে, গ্রামবাসীদের দেখে, এবং গ্রামের দোকান যা যা সামগ্রী বিক্রি হচ্ছে, সে অনেক কাল আগের কোনো হিস্ট্রি বইয়ের পাতা থেকে যেন ছবি উঠে এসেছে, ওর এরকম লাগছে। আবার তো সেই প্রচণ্ড মাথা যন্ত্রণা হয়ে ওর ঘুম ভেঙে যায়, এবং এরকম যখন হয়, যখন ওর এই প্রচণ্ড মাথা যন্ত্রণা হয়, ঘুম ভাঙে, ওর না একটা স্লিপ প্যারালিসিসের মতো হয় সেই মুহূর্তটা, ও নড়তে পারে না, অনেক সময়তেই হয়, ওর একদম মানে হাত ফাতগুলো না পুরো আড়ষ্ট হয়ে যায়, ওর বডি তখন একদম ডিফাংক্ট হয়ে যায়, ওর রেসপন্ড করতে পারে না কোনো কিছুতে, খুব কষ্ট পায়, কিন্তু হয়। এবারে হচ্ছে 2023,
2023-এ জন্মদিনের আগে আবার ও স্বপ্ন দেখছে যে একটা গ্রাম, এবং গ্রামটা খুব সবুজ গ্রাম, মানে একেবারে সেই ধনধান্য পুষ্প ভরা যাকে বলে সেরকম একটা গ্রাম, সবুজ বড় বড় গাছ, ধান ক্ষেত, এরকম সমস্ত। আর সেখানে একটা খুব পুরনো বাড়ি, বেশ মানে একসময় বর্ধিষ্ণু পরিবার ছিল বোঝা যাচ্ছে, কিন্তু এখন তাদের পড়তি অবস্থা, এরকম একটা বাড়ি, যে বিরাট বড় বাড়ি কিন্তু প্রপার মেনটেনেন্স নেই, সেই অনেক কিছু ভেঙে টেঙে পড়ছে, জরাজীর্ণ হয়ে গেছে, এরকম একটা বাড়ি। বলছে এরকম একটা বাড়িতে আমি ছোট মেয়ে, মানে আমি বেশ কিশোরী, মানে বাচ্চাই বলা যায়, কিন্তু আমার বিয়ে হয়ে গেছে। বলছে আমার বিয়ে হয়ে গেছে, এবং আমার বিয়ে হয়ে গেছে যে হচ্ছে, হ্যাঁ আমি অনন্যাকে জিজ্ঞেস, না অনন্যার করে গো এগুলো, অনন্যা আমাকে বলেছে ওর প্রচণ্ড মাথা যন্ত্রণা হয়, হাত পা পুরো মানে ওর বলে আমি নিজের হাত নিজে নাড়াতে পারছি না, বুক ধরফর করে। হ্যাঁ এটা হয় ওর, এই স্বপ্ন যখন ভাঙে, এটা ভাঙার সময়তে হয়। বলছে আমি সেরকমভাবে, বলছে আমার বিয়ে হয়েছে একটা জমিদার বাড়িতে, এবারে সেই জমিদার বাড়িতে আমি হেঁটে হেঁটে, একটা দিঘি আছে, একটা জমিদার বাড়ির পাশে একটা দিঘি আছে, বলে আমি আমার স্বামীর সঙ্গে হেঁটে হেঁটে বাড়ির দিকে যাচ্ছি, এরকম একটা দৃশ্য আমি দেখছি, যে ওখানে আমার স্বামী রয়েছেন, যিনি আমার থেকে একটু বড় আর আমি অনেকটাই ছোট। তখনকার দিনে যেরকম হতো, একটা এজ ডিফারেন্স হতো, বলে ওরকম আমি আমার স্বামীর সঙ্গে হেঁটে হেঁটে যাচ্ছি। তারপর আবার একটা সিন আমি দেখছি, যে আমার স্বামী আমাকে বাপের বাড়িতে জামাই ষষ্ঠী, বলছে আমি ক্লিয়ারলি বুঝতে পারছি ওটা জামাই ষষ্ঠী, জামাই ষষ্ঠীর দিন আমার স্বামী আমাকে নিয়ে বাড়িতে এসেছেন, মানে আমার বাপের বাড়িতে এসেছেন, এসে আমাকে রেখে যাচ্ছেন, বলছেন আমাকে আর উনি নিয়ে যাবেন না ফেরত। কিছু একটা ঘটেছে যার জন্য এই স্ত্রীকে তিনি বাপের বাড়িতেই রেখে চলে যাচ্ছেন, এবং সেটা জামাই ষষ্ঠীর দিন এসে, মানে সেই যে আমি একটা প্রচণ্ড কষ্ট পাচ্ছি যে আমাকে আর আমার বর নিয়ে যাবে না, আমাকে প্রায় ত্যাগ করলো, বললো সেই কষ্টটা দিয়ে আমার ঘুমটা ভাঙলো। বললো আমি একদম মানে বলে বুঝতেই পারছি না যেটা কি হলো, এবং আবার সেই প্রচণ্ড মাথা যন্ত্রণা, আবার সেই শরীরের যত রকমের অস্বস্তি, সেইগুলো সমস্ত। এইবারে আরেকটা ঘটনা, এবারে 2024, এই 2024-এ 8 জুন ও আমাকে ডেটটাও মনে করে বলেছে যে ওর 11th জুনের জন্মদিন। বলছে 8ই জুন আমি এইটা দেখেছি স্যার, এবং ওটা আমি দেখেছি কিন্তু আধো জাগরণে, মানে আমি তখন কিন্তু ওই পুরো ঘুম নয়, পুরো জাগ্রত অবস্থা নয়, এবং এটা ভোরবেলা, এটা ভোরের স্বপ্নও নয়, কারণ ও কিন্তু জাগ্রত ছিল তখন, কিছুটা সুপ্ত কিছুটা জাগ্রত, এরকম একটা অবস্থায়। ও বলছে আমি দেখছি যে একটা কোথাও আমি কেনাকাটা করতে গেছি, কোথাও আমি শপিং করছি, শপিং করতে করতে হঠাৎ আমার চারিধারের সমস্ত সিনগুলো চেঞ্জ হতে শুরু করলো। চেঞ্জ হয়ে কি হয়ে গেল বলে, একটা বড় বাড়ির ঘর হয়ে গেল, একটা বেশ বর্ধিষ্ণু ধনী বাড়ির একটা বড় ঘর হয়ে গেল। আর বললো আমি দেখছি যে আমি একটা খাটের ওপর বসে মেডিটেশন করছি, ধ্যানের মতো করছি, বসে আছি ধ্যান করছি। আমার পরনে চওড়া লাল পাড় সাদা শাড়ি, এবং আমার মাথা ভর্তি সিঁদুর,
মানে একদম চওড়া করে সিঁথিতে সিঁদুর, বড় টিপ, আর একদম এরকম লাল চওড়া পার শাড়ি, সাদা শাড়ি পরে আমি একটা ধ্যান মতো করছি, আমি ধ্যান করছি ওই খাটে বসে। বললো হঠাৎ আমার খাটের চারদিক দিয়ে আগুন জ্বলতে শুরু করলো। বললো খাটের চারিদিক থেকে আগুন জ্বলতে শুরু করলো, আর আগুনের ওই পারে অনেক মানুষ, যাদেরকে আমি মুখ, চোখ, পোশাক কিছুই পরিষ্কার দেখতে পাচ্ছি না, আমি দেখছি ছায়ামূর্তির মতো, তারা আমাকে ওখান থেকে বার করার চেষ্টা করছে। খুব স্বাভাবিক, কেউ আগুন যদি তাকে ঘিরে ধরে, অনেক মানুষ যদি দেখতে পান, তারা তাকে উদ্ধার করার চেষ্টা করবেন। কিন্তু ও বলছে আমার ফিলিং হচ্ছে ঠিক ওরা উদ্ধার করতে চাইছে না, ওরা কিছুভাবে আমাকে গ্র্যাব করতে চাইছে, কিছুভাবে আমাকে ওরা ধরতে চাইছে। কিন্তু আর বলছে আগুনটা কিন্তু এমন আগুন স্যার, যে আগুনটা আমার চারিদিকে দাউ দাউ করে জ্বলছে, কিন্তু আমার তাতে কোনো অসুবিধে হচ্ছে না, আমার জ্বালা পোড়া কিচ্ছু করছে না। মানে আগুন যে অত আগুন জ্বলছে আমি কিন্তু ফিল করতে পারছি না যে আমার গায়ে আঁচ লাগছে, আমার কষ্ট হচ্ছে বা আমাকে পোড়াচ্ছে। মানে আমার কোথাও শাড়ি ধরে গেছে কি চুল ধরে গেছে, কিচ্ছু না, নাথিং। কিন্তু লোকগুলো আমাকে ধরতে আসছে। আমার আগুনের থেকেও লোকগুলোকে ভয় লাগছে, যে কতগুলো ছায়া মূর্তি আমাকে ধরতে আসছে। আমি আগুনকে ভয় পাচ্ছি না, আমি মানুষগুলোকে, বা হোয়াট এভার, মানুষ কি মানুষ নয় সে তো জানা যাচ্ছে না, কতগুলো ছায়া মূর্তি, আমি সে ছায়া মূর্তিগুলোকে ভীষণ ভয় পাচ্ছি, আমি তাদের থেকে পালানোর চেষ্টা করছি। বলে আমি পালানোর চেষ্টা করে কি আমি খাট থেকে উঠে গিয়ে দরজা ধাক্কাচ্ছি, দরজা বাইরে থেকে বন্ধ। বলছে আমি চিৎকার করছি কেউ আছো দরজা খোলো, কেউ আছো দরজা খোলো। আর আমি এটাও বুঝতে পারছি যে উল্টো দিকে, দরজার উল্টো, বলে আমি তাকেও দেখতে পাচ্ছি। কি অদ্ভুত ভিশনটা ভাবো, আমি ঘরে, দরজা বন্ধ, কিন্তু দরজার ওই পারে যে দাঁড়িয়ে আছে আমি তাকেও দেখতে পাচ্ছি। মানে ওর এই অবস্থা থেকেও এমন একটা জায়গাতে রয়েছে, ও সেখানে দেখতে পাচ্ছে। বলছে সেই পুরনো দিনের যেরকম ধুতি পাঞ্জাবি টাঞ্জাবি পরা একজন বাবু হতো, বলে সেই রকম একটা ও দেখতে পাচ্ছে, সেরকম একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে, এবং আমি বুঝতে পারছি উনি আমার স্বামী। ও সেটা বলছে, বলে আমি বুঝতে পারছি উনি আমার স্বামী। এইবারে বলছে যে আমি যতবার বলছি দরজা খোলো দরজা খোলো, আমাকে এখান থেকে নিয়ে যাও, আমাকে এখান থেকে নিয়ে যাও, বলছে ওখান থেকে আমার স্বামী আমাকে বলছেন তুমি বাড়ির থেকে, তুমি ঘর থেকে পালানোর চেষ্টা করো না, ঘরের বাইরে তোমার বেশি বিপদ। মানে তুমি যদি ঘরের বাইরে আসো তাহলে তোমার বিপদ বেশি, তুমি নিরাপদ নও, তুমি ঘরের মধ্যেই থাকো, ঘরের বাইরে বেরোলে তোমার বেশি বিপদ। বললো এই করতে করতে আমার আবার বললো আমি প্রচণ্ড, আমার মাথায় যন্ত্রণা। বলে স্যার বিশ্বাস করবেন না, বলে আমার তো ঘরে বেশ জোরালো এসি চলছে, বলে আমি এসির মধ্যে কুলকুল কুলকুল করে ঘামছি। বললো আমার পুরো জামা কাপড় ভিজে গেছে ঘামে, এতটা ঘেমেছি, এবং আমি একদম প্যারালাইজড। বলে আমি না, মানে বলে আমি, আমার হাত পা আমি কিচ্ছু নাড়তে পারছি না। বলে আমি জেগে গেছি কিন্তু আমার চোখ খোলা, কিন্তু আমি পুরো প্যারালাইজড হয়ে গেছি। তো এই জিনিসটা দেখে ও বললো যে আমার এই আবার সেই প্রচণ্ড মাথার যন্ত্রণা, কষ্ট টষ্ট হয়ে ও আস্তে আস্তে সুস্থ হয় আর কি। হ্যাঁ, নীলাঞ্জন বলছে এই আগুনের ইনসিডেন্টটা মনে হচ্ছে সতীদাহ প্রথার সাথে কোনোভাবে কানেক্টেড প্রবাবলি। হ্যাঁ একদম না। আর সোনালি যে বলছো যে অনন্যা বোধ হয় এক একটা জন্মের রিফ্লেকশন দেখছে, একদম রাইট ইউ আর। ও আমাকে বলছে স্যার আপনি আমাকে বলুন আমার সঙ্গে এগুলো কি হচ্ছে, এবং কি অদ্ভুত প্রোগ্রামড। দেখো ও কিন্তু
প্রত্যেকটা জন্মদিনের আগে ওকে ওর এক একটা জন্মের ভিশনস দেখানো হচ্ছে, এবং বৈদিক যুগ থেকে শুরু করে ও কিন্তু এই মিডিয়েভাল পিরিয়ডের যে বাংলা এই জায়গা অবধি মানে কতটা জার্নিও কাভার করছে। কিন্তু কোথাও ও বৈদিক যুগের কোনো ব্রহ্মচারী, কোথাও ও যোদ্ধা, কোথাও এমনি রাজকন্যা, আবার কোথাও ও একটি মেয়ে যাকে কিনা স্বামী সেই কুলীন যে প্রথা যে ছিল যে স্বামীরা বিয়ে করে বউদেরকে ছেড়ে চলে যেতেন, যে সেরকম আমাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। আর এই জায়গাতে এইটা দেখছে যে এরকম ও সাদা শাড়ি লাল পাড় পরে বসে আছে, চারিদিকে আগুন জ্বলছে, এই ব্যাপারটা। ও বলছে যে আমার সঙ্গে যে কি হচ্ছে স্যার আমি বুঝতে পারছি না, এবং প্রত্যেকটা ঘটনা যখন ঘটছে আমি প্রচণ্ড মানে আই এম গোয়িং থ্রু সো মাচ অফ ফিজিক্যাল পেইন, যে আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে, আমার মাথা ফেটে যাচ্ছে যন্ত্রণায়, আমার শারীরিকভাবে ভীষণ কষ্ট হচ্ছে, এবং সেই অবস্থা থেকে নিজেকে রিকভার করতে আমার অনেকটা টাইম নিচ্ছে। বলে আমি এখন না মেনে নিয়েছি এইটা মানে আমার হবে, বছরে একবার আমার এই জিনিসটা আমাকে সহ্য করে নিতে হবে, এটা আমি মেনে নিয়েছি। আবার হয়তো 2025-এর 11ই জুনের আগে এরকম কোনো আরেকটা কোনো ঘটনা ঘটবে। অদ্ভুত, মানে এটাও ওকেও বলা যায় এক ধরনের জাতিস্বর, কিন্তু ওকে এরকম ছোট্ট ছোট্ট ফ্র্যাগমেন্টস, এরকম ছোট্ট ছোট্ট ঘটনাগুলোর মস্তিষ্কের কোষ থেকে সেগুলো বেরোচ্ছে, যার জন্য ওর মাথাটা যন্ত্রণা হচ্ছে। আমার মনে হচ্ছে যে সেই মস্তিষ্কের কোনো একটা জায়গা থেকে ওর সেই রিফ্লেকশনসগুলো ওর আসছে, এবং তার জন্য ও ভীষণ কষ্ট পাচ্ছে। মানে আমার শুনে খুব খারাপ। আমি বললাম দেখো এটা তোমার কাছে একটা গিফট, এটা তো সবার হয় না। বললে হ্যাঁ স্যার সেটা আমি জানি যে এটা একটা গিফট আমার, কিন্তু এটা তো কখনো কখনো আনবেয়ারেবল হয়ে যাচ্ছে, মানে আমি তো এত কষ্ট হচ্ছে শরীরে যে আমি তো বুঝতে পারছি না, প্লাস আমি ব্যাফেলড যে আমি এগুলো কি হচ্ছে কেন হচ্ছে আমি তো কিছু বুঝতে পারছি না। ও শুধু আমাকে বলছে স্যার আপনি বলুন এটা কি, স্যার আপনি বলুন এটা কি। আমি তাই বললাম যে দেখো বাবা, আমার মনে হয় যে আমার অবজারভেশনে যে তোমার অনেকগুলো পুনর্জন্মের স্মৃতি তোমার মাথার বিভিন্ন কোষে স্টোরড হয়ে আছে, সেগুলোর ঝলক, এবং ঠিক ওর জন্মদিনের মানে এই জন্মের সময় যখন আসছে ওর একটা একটা করে ওর সেই স্মৃতির ঝলক, সেই সিনেমার ট্রেলার দেখানোর মতো ছোট্ট ছোট্ট ঝলক ওর কাছে আসছে। এই জিনিস অদ্ভুত। তো আমার এই ঘটনাটা এতটাই অদ্ভুত লেগেছিল যে হ্যাঁ সত্যি এই গিফটটা কাম্য নয় যদি এটার থেকে ওর প্রবলেম হয়। একদমই তাই, একদমই তাই। তো আমি তো প্রথমে এতটা কষ্টের কথা জানতাম না, কিন্তু ও যখন বলল যে আমার এতটা ফিজিক্যাল পেইন হয় তখন আমারও খুব খারাপ লাগলো। আমার খুব খারাপ লাগলো যে এটা কি বলবে বলো, তাহলে তুমি ঈশ্বরের কাছে প্রার্থনা করো যে। আর এটা কি হয় জানো তো, গত জন্ম তো যেটা হয়ে গেছে সেটা জানা ইন্টারেস্টিং, আবার অনেক সময় থেরাপিউটিকও বটে, যে কিছু থেরাপিতে আমরা আমাদের কাজে লাগে, আমাদের ফোবিয়াসগুলো কোথা থেকে আসে আমরা জানতে পারি। কিন্তু আমার বর্তমান জীবনটা সুন্দর করে কাটানোর পথে এগুলো কিন্তু কখনো কখনো একটু অন্তরায় হয়ে দাঁড়ায়, যেটা একদম কাম্য নয়। যেটা অতীত সেটা তো অতীত হয়ে গেছে, কিন্তু আমার এখনকার জীবনটা তো আমাকে সুন্দর করে কাটাতে হবে। আমার এখনকার তো কিছু সম্পর্ক আছে, কিছু কমিটমেন্টস আছে, কিছু কাজ আছে করার, আমাকে তো সেগুলো করতে হবে। তো সেইগুলো যদি আমার ব্যাহত হয় বা আমার যদি এতটা ফিজিক্যাল কষ্ট হয়, তাহলে এটা তো সত্যি এই রকম গিফটের প্রয়োজন নেই। এখন দেখি অনন্যার কত দূর ওর এইগুলো একটু কন্ট্রোলে নেই। আর তুমি ঈশ্বরের কাছে প্রার্থনা করো বাবা যে কি করবে। তো এই ছিল অনন্যার ঘটনা।
তো আমার মনে হয় যে ওর এই ঘটনাটা খুব ইন্টারেস্টিং। মানে এ ধরনের ঘটনা কিন্তু আমরা সচরাচর এরকম কোনো প্রোগ্রামেই আমরা শুনি না। আমার মনে হয় জাতিস্বরের গল্প সে একটা অন্যরকম হয়, কিন্তু এই যে এতগুলো জন্মকে টাচ করে যাওয়া, আর অদ্ভুত কী রকমভাবে ব্যাপারটা সিঙ্কে আছে যে ঠিক ওর এই জন্মদিনগুলোর আগেই ও এ ধরনের ওর কাছে আসতে শুরু করে। দীপ্ত বলেছ কি অদ্ভুত, তাহলে এরপর ক্রমশ ও রিসেন্ট বার্থগুলো হয়তো দেখতে থাকবে। হ্যাঁ গো, তাই মনে হয়। হ্যাঁ, সেটা তো মানে জাতিস্বর তো একটা জন্মর ভালো করে সবটাই বলতে পারে, কিন্তু হ্যাঁ, কিন্তু ও বিটস অ্যান্ড পিসেস দেখে। হ্যাঁ, একদম ঠিক বলেছে নীলাঞ্জন, যে তবে এত অ্যাডভান্স স্টেজে এসে এরকম ফ্ল্যাশব্যাকসের আর কোয়াইট রেয়ার। জেনারেলি পূর্ব জন্মের কথা শিশু বয়সে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিশু বয়সেই বেশি হয়। জয়িতাদি বলছে এটা খুব ভয়ঙ্কর, যার সঙ্গে হচ্ছে তার পক্ষে কি কষ্টকর, ভীষণ কষ্টকর গো। আর ও তো আমাকে ভীষণভাবে, কারণ ও বারবার করে আমাকে এটা কিন্তু বলে যে আমি কিন্তু আপনাকে না গুরু বলে দেখি, এবং আমার মনে হয় যে আপনি আমার খুব পরিচিত। ও এটা বলে যে আমার কিন্তু আপনাকে ভীষণ মনে হয় যে আপনি খুব পরিচিত আমার, যে মানে এই আমি আপনাকে প্রথম দেখছি এরকম কিছু নয়। বলে আমি কিন্তু আপনাকে, ম্যাডামকে আমি যেন চিনি, বলে আমি কিন্তু চিনি, এটা আমার মনে হয় যে আমি চিনি। একদম একদম সুজা বলছি, সত্যি খুব কষ্টের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর জন্ম মুহূর্তটা উল্লেখযোগ্য। সোনালি বলছে হ্যাঁ একদম একদম, যে কি মানে আমার মেয়েটা যেহেতু আমাকে এতটাই শ্রদ্ধা করে, আমাকে এত মানে, আমার নিজেরও খুব খারাপ লাগে ওর জন্য, যে ও কেন এতটা কষ্ট পাচ্ছে। আর ওর তো ভবিষ্যৎ রয়েছে, একটা বাচ্চা মেয়ে, ও আরেকটা মানে ওর তো জীবনটা পড়ে রয়েছে সামনে। যদি অতীত ওকে ডিস্টার্ব করে এসে, সেটা তো একেবারেই। হ্যাঁ একদম দীপ্ত, সেই অনন্যার গল্প বলেছিলাম না, যে খুব বলেছিলে যে খুব অদ্ভুতভাবে আমাকেও পেয়ে গেছিল অন্তর্জালে, যে কোনো একজন সন্ন্যাসী ওকে বলেছিল যে চল তোকে তোর গুরু দেখাই, এরকম বলে একটা কিছু। তো সেই রকম আর কি। তো আমাকেও এতটা মানে, এতটা শ্রদ্ধা করে, তো আমি কিভাবে ওকে যে হেল্প করতে পারি আমি তো সত্যি বুঝতে পারি না। খুব খারাপ লাগে ও যখন আমাকে বলে এগুলো। এইবারে আমি অনন্যার গল্পটাকে রেখে আর একটা গল্প বলে আজকের আসরের ইতি টানবো, কারণ অলমোস্ট 10:30 বাজতে চললো। হ্যাঁ, একটা ছোট্ট গল্প দিয়ে শেষ করব। এটাও আমি একজন আমার এই দলের সদস্যার কাছ থেকেই পেয়েছি। তো তার যে সন্তান, তার যে ছেলে, আমি বলবো আমার ভাগ্নেই বলবো, কারণ এখানে যারা আছে কেউ আমার দিদি, কেউ আমার বোন, তো আমার সেরকমই আমি তাকে আমার ভাগ্নে বলেই উল্লেখ করব। তো তার মনে খুব দুঃখ যে আমি বড্ড রোগা, খুব শরীরটা রোগা। তো তাতে কি ও জিম জয়েন করেছে। তো যেরকম হয় আজকাল খুব চলছে, একটা ফ্যাড চলছে না, যে নিজেকে সুন্দরভাবে বেশ পেশিবহুল বা নিজেকে সুন্দর শেপে দেখা লোকে খুব পছন্দ করে, আর খুব হেলদিও, যে একটা সুন্দর একটা রেজিমেনের মধ্যে থাকে, একটা হেলদি একটা প্র্যাকটিস। তো ও যেই জিমটা জয়েন করেছে, জিমটা একটা বাড়ির 4 তলাতে, আর এই বাড়িতে আর কোনো অকুপেন্ট নেই, আর কেউ নেই। তো এই যে বাড়িটাতে একটা তলাতে শুধু একটা গোটা ফ্লোর নিয়ে একটা জিম রয়েছে, যেরকম রাস্তার ওপরে যেরকম হয় ওরকমই একটা জিম তো একটা ভীষণ একটা সেই অন্ধকার কোণে টোনে সেরকম তো হবে না, একটা নর্মাল জায়গাতেই জিম, কিন্তু বাড়িটা একটু ডেজার্টেড। মানে কি, যে অন্য কোনো তলায় কোনো অকুপেন্ট নেই, কোনো অফিস বা কিছুই নেই, ওই একটা তলাতে জিম।
আর জিমে গিয়ে ওর যেটা হয়, ওর একটু অস্বস্তি হয়, মানে ও কেন জানি না কিছু কিছু জায়গা থাকে না যে ঢুকলে একটু একটা আনক্যানি, একটা ইরি একটা ব্যাপার, হ্যাঁ একটা ক্রিপি ব্যাপার এরকম আর কি। ওর মনে হয় ওর জিমটা যতক্ষণ তো লোকজন থাকে, প্রচুর মানুষ জিম করছেন, সে সময় ঠিক থাকে, কিন্তু কিছু কিছু সময় তো হয় যখন হয়তো খুব অল্প লোক রয়েছে, বা হয়তো কেউ হয়তো একটু আগে গিয়ে পৌঁছে গেছে, কি একটু পরে একটু হয়তো স্টে করে গেছে, কিছু ওয়ার্কআউট করছিল সেটা কমপ্লিট করে সে বেরোবে। এক একটা মুহূর্ত তো আসে, একেবারে ঝাঁকে আসা ঝাঁকে যাওয়া, এটা তো আর হয় না। তো ও বলছে যে আমার ওই রকম সময়গুলো, বিশেষ করে যেই সময়গুলোতে আমি একটু একটু হয়তো একা পড়ে গেছি, সেই সময়গুলো না আমার খুব মানে খুব একটা কেমন গা ছমছম ছমছম করে, যেন কিছু একটা যেন মানে আমাকে যেন কেউ দেখছে বা কিছু একটা আছে, এরকম একটা অদ্ভুত ফিলিং হয়। তো ওই জিমের যিনি মালিক তাকেও দাদু বলে ডাকে। তো ও না তখন একদিনকে বলেই ফেলেছে যে দাদু আমার না এরকম একটুখানি ফিলিং হয়, যে কিছু গন্ডগোল নাকি গো? তখন বলে দাঁড়া তোকে তাহলে একটা গল্প বলি। বলে তুই তখন জিমে জয়েন করিসনি, আরও বেশ কয়েক বছর আগে এরকমই একজন, মানে তোর মতো একজন যে শরীর চর্চা করতে এসেছিল, বললো সে একবার টয়লেটে গেছে, ওয়াশরুমে। বললো ওয়াশরুমে গিয়ে দেখছে যে দরজাটা বন্ধ। তো বাইরে তো দাঁড়িয়ে আছে খানিকক্ষণ, তারপরে দেখছে না কিছুক্ষণ হয়ে গেছে, দরজাটা তো খুলছে না। ও নক করেছে, কেউ কি ভেতরে আছেন? চুপ। কেউ কি ভেতরে আছেন? নক নক। কেউ কি ভেতরে আছেন? আমি আছি। এটা না অদ্ভুত একটা গম্ভীর মতো গলায় আমি আছি, এরকম ভাবে 3বার বলেছে আমি আছি। ও পরিষ্কার শুনেছে আমি আছি, এরকম একটা চাপা, একটু গম্ভীর কিন্তু চাপা গলায় কেউ বলছে। তো ও তো বুঝতে পেরেছে কেউ আছে, ও দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়েই আছে, দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়েই আছে। আরে ও তো ওয়াশরুম করতে এসছে, ও তো যাবে, মানে নেচারস কল, কতক্ষণ চাপবে লোকে। আর বিরাট বড় কোনো ওয়াশরুম টশরুম না, একটা বাথরুম, একটা ফ্ল্যাটের বাথরুমের মতো, তার বাইরে দাঁড়িয়ে আছে। বলছে যে অনেকক্ষণ হয়ে গেছে, কিছুতেই তো খুলছে না। আবার ও মশাই বেরোন না, ঠক 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 করে, নো রেসপন্স। ওটা তখন খুব বিরক্ত লেগেছে। ও কি করেছে, ও না এসে ওখানের সিকিউরিটি গার্ড বা যে ছিল তাকে বলছে কে গেছে টয়লেটে, কিছুতেই বেরোচ্ছে না, বলে আমি তো ঢুকবো, আমার তো অস্বস্তি হচ্ছে, কষ্ট হচ্ছে, আমি ঢুকবো, বেরোচ্ছে না, দেখুন না কতক্ষণ হয়ে গেছে, আধ ঘন্টা হয়ে গেছে, বেরোচ্ছে না, আমি দাঁড়িয়ে আছি। বলছে কি হয়েছে দেখি চলো। আরও একজন দুজন জিমের ভেতরে যারা ছিল তারাও এসেছে। ঠক 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 ঠক, কে আছেন, দরজা খুলুন, কে আছেন, আরে মশাই কে আছেন ভেতরে, দরজা খুলুন। কোনো আওয়াজ নেই। বলছে কি ব্যাপার হলো? বলছে ভেতর থেকে লক করা, দরজা খুলছে না। বলে কেউ আছে, তুমি শুনেছো? বলে হ্যাঁ, আমি যখন প্রথমবার এসে আমি বলেছি তখন না খুব একটা বেশ গম্ভীর অথচ চাপা গলায় 3বার আমাকে বলেছে আমি আছি, আমি আছি, এরকম করে বলেছে গলায়। বলে আরে মশাই হলোটা কি, দরজা তো খুলুন। বলে কি হলো, মরে টরে গেছে নাকি ভেতরে, হার্ট অ্যাটাক করে মরে টরে গেছে নাকি? লোকের তো নানা রকম হতে হয়, ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, হয়তো কেউ ভেতরে ইয়ে হয়ে গেছে, দরজা খুলছে না। তখন হচ্ছে এতো সিরিয়াস কেস হয়ে যাবে, তাহলে একটা জিমে এরকম কাণ্ড হলে তো বদনাম হয়ে যাবে, কি হলো কি না হলো কি ব্যাপার। লোকজনকে, আরো কয়েকজন লোকজনকে ডেকেছে, এই আয়তো আয়তো আয়তো, শাবল গাইতি টাইতি এসব নিয়ে এসেছে যে দরজাটা ভাঙতে হবে, ভেতরে কে আছে বোঝা যাচ্ছে না। এইবারে তো সবাই শাবল টাবল নিয়ে দরজাটাকে মানে
তার আগে দরজা বন্ধ কিন্তু, এবং সামনে লোক, বেশ একটা ছোটখাটো জটলা হয়ে গেছে যে ভেতরে কে আছে, কে দরজা খুলছে না দেখার জন্য। মানে বেশ কোয়াইট আ ফিউ পিপল, তারা মানে দে গ্যাদার্ড যে দেখার জন্য দরজা খুলছে নাকি। এবারে শাবল টাবল দিয়ে যখন ফাইনালি ভাঙতে যাবে, হঠাৎ দরজাটা টুক করে খুলে গেল, টুক খুলে গেল। ভেতরে কেউ নেই, কেউ নেই। আর কোনো ওদিকে কোনো জানলা টানলা ভেন্টিলেটর কিছুই কিন্তু নেই। মানে এমন কোনো জায়গা নেই যেখান থেকে কোনো মানুষ বেরিয়ে যেতে পারে, কেউ নেই ভেতরে। আর ওদের ওই অতগুলো লোকের অনলুকার্স, তাদের চোখের সামনে আস্তে করে দরজাটা খট করে খুলে ফাঁক হয়ে গেল, জাস্ট ফাঁক হয়ে গেল, কেউ নেই ভেতরে। মানে সাংঘাতিক ঘটনা। তখন বলে, ও তাহলে দাদু এই ওয়াশরুমে গন্ডগোল আছে বোধহয়, তার মানে ভেতরেও গন্ডগোল আছে, আমি এরকম ফিল করি। তবে না না, ভয় পাস না, সেরকম কিছু তারপরে আর কিছু হয়নি, কিন্তু একবার এরকম ঘটনা ঘটেছে, আমাদের চোখের সামনে ঘটেছে, আমরা দেখেছি। যথারীতি বেশি প্রচার করে না, কারণ করলে আবার জিমে যদি লোক না হয়। তো এবারে এই ছেলেটি তখন কি করে, ও আর কি ওই ঝাঁকে ঝাঁকে যায়, ঝাঁকে ঝাঁকে বেরোয় আর কি। যখন অনেক লোক আছে সেই সময়তেই যাচ্ছে, আবার অনেক লোক থাকতে থাকতে বেরিয়ে আসছে। ও টাইমিংটা ওরকম করে নেয়, যখন ধার কাছ দিয়ে অনেক লোকজন চলাচল করছে টরছে, সেই সময়তে ও পারত পক্ষে ওয়াশরুমের ধারে কাছেও যায় না। আর এই ওয়াশরুম কথা বলতে আমার আরেকটা মনে পড়ে গেল গল্প, সেটাও খুব ছোট, সেটা তোমাদেরকে একটু বলে আজকের গল্পের ঝাঁপিটা বন্ধ করব। আমার মাদের বাড়ির কাছাকাছি, মাদের প্রতিবেশী, তখন মারা খুব সম্ভবত আয়রন সাইড রোডে থাকতেন। মানে আমাদের বালিগঞ্জের ওই দিকটা, যেখানে ওই বিড়লা মন্দির টন্দির, ওই রকমই আয়রন সাইড রোড, ওইখানের একটা, ওখানে থাকতেন। তো খুব সম্ভবত, আমার কিন্তু এখন পুরো মনে নেই, আর মাও তো নেই যে জিজ্ঞেস করে ক্ল্যারিফাই করে দেব তোমাদের ঠিক এক্স্যাক্টলি কোন জায়গাতে হয়েছিল ঘটনাটা। তো মা বলতো, জানিস তো ওই বাড়িতে প্রায়ই ঝামেলা লেগে থাকতো। বলে প্রায়ই ঝামেলা লেগে থাকতো মানে কি, চেঁচামেচি হইচই, অনেক লোক যাচ্ছে আসছে। কি হচ্ছে? বলে কেউ একটা বাথরুমে চান করছে, ঝরঝর 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 করে শাওয়ার চলছে, বাথরুমের মধ্যে পুরো ফুল অন চান চলছে, আর এবং ছাঁট আসছে, মানে তোমার এই দরজার ফাঁক দিয়ে জলের ছাঁট আসছে। সবাই দাঁড়িয়ে আছে, কিন্তু বাড়ির সব যারা সদস্যরা তারা সব দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আমার শপিং মলের টয়লেটের অভিজ্ঞতাটার মতো একদম ওই রকম, কিন্তু আমার ভাবা এইগুলো শুনতে হয়নি, আমি গিয়ে খোলাই পেয়েছি। মানে আমি দাঁড়িয়েছিলাম, কিন্তু আমি হাত দিয়ে দেখলাম খোলা, আমাকে ওরকম আমি আছি টাছি ওসব কিছু বলেনি, বা বন্ধ খুব একটা পাইনি। তো বলছে ছাঁট আসছে লোক, এবং দিনে দুপুরে, এটা কিন্তু রাত্রিরে সন্ধ্যায় এরকম কোনো ব্যাপার না, দুপুরবেলায় যেমন মানুষ চান করে সেরকম চানের জল টল আসছে। আর খানিকক্ষণ পরে ওদের চোখের সামনেই শাওয়ার বন্ধ হয়ে গেল, দরজা খুলে গেল, মানে ওদের সামনে একদম, মানে ভেরি স্মার্ট যে আছে, লুকোনোর কোনো ব্যাপার নেই। দরজাটা খুলে গেল, কেউ একটা হেঁটে বেরিয়ে গেল, ছপ 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 করে জলের ছোপ পড়লো কিছুটা, দিয়ে চলে গেল, ভ্যানিশড হয়ে গেল। কল খুলে যাচ্ছে, আলো জ্বলে যাচ্ছে, নিজের মতো নিভে যাচ্ছে, মানে পুরো আরেকজন অদৃশ্য সদস্যের মতো কেউ একজন বাস করতেন। এবং তার থেকেও খুঁড়ে খুঁড়ে দণ্ডবৎ সেই পরিবারকে, যেই পরিবার কিনা এই সদস্যকে নিয়ে দীর্ঘদিন বাস করতেন। মানে না, অনেক সময়তে হয় আর কি, মানুষ অনেকটা ইনভেস্ট করে ফেলে,
যে অনেক সময়তে হয় যে আমি একটা বাড়ির পেছনে অনেকটা ইনভেস্ট করে ফেলেছি, আর সত্যি সত্যি রিলোকেট করাটা তো মানে ইটস নট এ ম্যাটার অফ জোক। যে আমি হঠাৎ করে মনে হলো বাড়িতে আজকে থাকতে পারছি না, কালকে আমি চলে যাব, দিয়ে আরেকটা বাড়ি পেয়ে গেলাম, সেই বাড়িটা ভাড়া নিয়ে নিলাম বা কিনে নিলাম, চলে গেলাম। এ তো হয় না, এটা সম্ভব না। সেজন্য অনেকেই হয়তো বাধ্য হন যে এগুলো সহ্য করে নিতে, এবং তারা পুজো আশ্রয় যাগযজ্ঞ সবই করেছিল পরে যে এই এন্টিটিটাকে এর সঙ্গে কমব্যাট করতে। ওদের ক্ষতি টতি কখনো কিছু করতো না, কিন্তু উনি নিজের মর্জি মতো স্নান করতেন, উনি বেরোতেন, উনি আলো জ্বালাতেন, আলো নেভাতেন, এই সমস্ত করতেন। এবং খুব মানে সারা পাড়ার লোক সেটা জানতো, অনেকে দেখতে যেত, এবং সবার সামনেই এই ঘটনাগুলো ঘটতো। এমন নয় যে অনেক লোক এসে গেছে বলে ঘটলো না, তা কিন্তু নয়, সবার সামনেই ঘটনাগুলো ঘটতো। তারা দেখছে, সবাই দেখছে যে ছচ্ছর করে জল পড়ছে, বাইরে জলের ছিটে আসছে, সমস্ত কিছু। কিন্তু এর সমাপতন কি হয়েছিল সেটা আমার মা আর বলেন, কারণ মা সেই সময়তে খুবই ছোট। মাও তার স্মৃতি থেকে আমাকে বলেছিল খুব ছোটবেলায়, হ্যাঁ শ্রাবণী বলছি স্যার স্কুলে থাকতে একটা ঘোড়ার গাড়ির ভুতুরে গল্প বলেছিলেন, সত্যি ঘটনা, সেটা আবার বলুন না। শ্রাবণী আজকে, বাবা আজকে তো 10:30 বেজে গেছে, আজকে বলবো না, আমি পরের পর্বে অবশ্যই বলবো। তুই শুনতে চেয়েছিস আমার কাছে, কারণ ওটা বেশ একটু খেলিয়ে বলতে হবে। ছোট করে বললে তো ভাল লাগবে না। তো আজকে বাবু আমি বলছি না, তবে আমি পরের পর্বে আমি যখন আসবো, যেদিন আসবো, আমি নিশ্চয়ই তোর এই ঘোড়ার গাড়িটা আবার বলবো। যদিও ঘোড়ার গাড়ির ভিডিওটা, মানে ঘোড়ার গাড়ির গল্পটার ভিডিও আমার প্লে লিস্টে রয়েছে। আমি তোমাদেরকে বলতেও পারি, খুব সম্ভবত চেনা শহরের অচেনা রাত বলে একটা হেডিং দিয়ে আমি তখন লাইভ করতাম না, আমি তখন ভিডিও শ্যুট করে করে ছাড়তাম। তো সেইখানে খুব সম্ভবত গল্পটা আছে, কিন্তু শ্রাবণী যেহেতু আমার ছাত্রী, ও শুনতে চেয়েছে, আমি নিশ্চয়ই গল্পটা পরের পর্বে বলবো। আজকে অনেক রাত হয়ে গেল, তোমরা অনেকক্ষণ আমার সঙ্গে থাকলে, প্রত্যেকের খাওয়া দাওয়া শোয়া, পরের দিন অফিস, এই সমস্ত ব্যাপার ট্যাপার আছে। তো আজকে আমাকে বিদায় দাও। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, যে কেমন লাগলো। হ্যাঁ, এই তো সোনালি জানে। তো কেমন লাগলো আমাকে অবশ্যই তোমাদের মতামত জানিও। আর ইউটিউবের বন্ধুদেরকে বলছি যে হ্যাঁ, একদম হাইট অফ স্পুকিনেস, দ্য স্পিরিট ইজ সো পার্টিকুলার অ্যাবাউট কিপিং দেমসেলস, একেবারে এই কিপিং দেমসেলস ক্লিন, এ ব্যাপারটা সাংঘাতিক। ওরা ভীষণ চান করতে ভালোবাসে, সোনালি ভীষণ ভালো জানে যে ওরা কতটা চান করতে ভালোবাসে। মানে চান করবেই, আর কিছু করুক না করুক, ভীষণ নিজেকে ক্লিন রাখার একটা মানে একটা অবসেশন আছে ওদের। তো একটা ম্যাগাজিনে বেশ ঠিক, এবং এটা খুব ওয়েল নোন গল্প, এটা মানে কলকাতার গল্প, মানে কলকাতার ভুতুরে কাহিনীতে খুব ফেমাস একটা গল্প। তো আমি আমার ইউটিউবের বন্ধুদেরকে বলবো যে ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্কটা সবসময় দেওয়া থাকে, একটা ক্লিক করে আমাদের সদস্য হয়ে যাও তোমরা। আর তোমরাও এসে বলতে পারো এই রকম লাইভে এসে নিজেদের জীবনের অভিজ্ঞতা। আর যদি তোমাদের একটু কুণ্ঠা থাকে, একটু দ্বিধা থাকে যে আমি হয়তো না, আমি ঠিক আসবো না, আমি ঠিক ক্যামেরার সামনে স্বচ্ছন্দ নই, তাহলে আমাকে গল্প তোমরা বলে দিতে পারো ভয়েস মেসেজে অথবা লিখে। আমার হোয়াটসঅ্যাপ নম্বরটাও কিন্তু ওই ডেসক্রিপশন বক্সেই তোমরা পেয়ে যাবে। আমি তাহলে কোনো একটি পর্বে গোপনীয়তা বজায় রেখে, যদি তোমরা চাও যে গোপনীয়তা বজায় থাক, তো সেই গোপনীয়তা বজায় রেখে আমি তোমাদের গল্প মানে ঘটনা আমার বন্ধুদের সঙ্গে ভাগ করে নেব।
দেবস্মিতা ম্যাডাম বলছেন খুব ভালো লাগলো ঘটনাগুলি, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আর ঘোড়ার গাড়ি গল্পের অপেক্ষায় রইলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম দীপ্ত। শ্রাবণী আমার ছাত্রী শুনতে চেয়েছে, আমাকে তো বলতেই হবে। আমি পরের পর্বে নিশ্চয়ই বলবো। আমার আরও দুজন ছাত্রী আমাকে আরও কিছু মেটেরিয়াল দিয়েছে, তাদের ঘটনাগুলোও আমি বলবো। তো আবার হয়তো তোমাদের সঙ্গে দেখা হয়ে যাবে সামনের পর্বে। দেখি সামনের পর্বে কে আসেন, কেউ না এলেই অধম তো রয়েইছে। তো তোমাদের সঙ্গে আবার দেখা হয়ে যাবে গল্প হলেও সত্যির পর্বে। আজকের মতো আমাকে বিদায় দাও। ততদিন খুব ভালো থেকো, সুস্থ থেকো সবাই। ঠাকুরের আশীর্বাদ সকলের ওপর বর্ষিত হোক। জয়িতাদি বলছে খুব ভালো লাগলো গোপালের গল্প। একদম একদম দিদি, অনেক ধন্যবাদ। আর আমি তো শুধুমাত্র কথক, ঘটনাগুলো তো আমার কাছে সব বন্ধুরাই পাঠায়, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তাদের কৃতজ্ঞতা জানাই। সুদীপ্তার খুব ভাল লেগেছে, আমি জানি। সুদীপ্তার দাদা যাই বলুক, দাদা বললেই ভাল লাগে সুদীপ্তার। কিন্তু সত্যি মেটেরিয়ালগুলো খুব ভালো ছিল, কন্টেন্টগুলো অদ্ভুত ধরনের ছিল। হ্যাঁ, সবাই ভালো থেকো। উর্মিদি, তুমি নিজের শরীরের যত্ন নিও। কাকিমা, তোমার নিউমোনিয়া হয়েছিল শুনলাম, তুমি খুব সাবধানে থেকো। এখন ওয়েদারটা ভীষণ অদ্ভুত যাচ্ছে, ভাইরাল ফিভার হচ্ছে সবার। প্রত্যেকে নিজেদের শরীরের যত্ন নিও, ভালো থেকো, সঙ্গে থেকো। আর গ্রুপটাকে একটু অ্যাক্টিভ রেখো প্লিজ। হ্যাঁ, মানে তোমরা কিছু না কিছু গ্রুপে কিছু পোস্ট করো, তাহলে গ্রুপটা না নইলে ঝিমিয়ে পড়ে। কিছু না কিছু তোমরা একটু পোস্ট করতে থেকো, যেগুলো মনে হয় যে আমাদের টপিকের সঙ্গে যায়, সেরকম কিছু না কিছু পোস্ট করো। তাহলে সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। তোমাদের বন্ধু সোমসূত্র। শুভরাত্রি।